নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। তোমাকে এই বিয়ে করতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। এই মেয়েকেই আমার ঘরের বউ বানাতে চাই। এইটা শুধু আমার না, তোমার বাবারও সিদ্ধান্ত। তোমার বাবা আসছেন আজ রাতে। কথাগুলো ঘর ভর্তি মানুষের সামনে জারিফ ভাইয়াকে তার আম্মু বলল। জারিফ ভাইয়া বোকার মতো দাঁড়িয়ে তার মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত কথা বলার পরও আম্মু তার সিদ্ধান্ত থেকে নড়ছে না। কি যে দেখেছে এই মেয়ের মধ্যে, এই মেয়েকেই তার বউ বানাতে চাই। আর আম্মুর জেদ তো কখনোই এরকম ছিল না। তাহলে এই একটা বিষয় নিয়ে আম্মু কেন এরকম করে জেদ করছে? তাছাড়া ফারিয়ার বাড়ির লোকজনও তো তেমন রাজি না। তারা তাদের মেয়েকে আরো পড়াতে চায়। সবেমাত্র এসএসসি পাশ করেছে। আল্লাহ, এত ছোট একটা মেয়েকে আমি কিভাবে বিয়ে করি? আম্মু কেন বুঝতে পারছে না? আম্মু, আমার কথাটা শোনো। ও তো অনেক ছোট। তাছাড়াও সবাই চায় ও আরো পড়াশোনা করবে। তো আমি কখন বলেছি যে সে পড়বে না? অবশ্যই পড়বে। আমি ঢাকায় নিয়ে গিয়ে ওকে ভালো কলেজে ভর্তি করাবো। আমি জানি সে খুব ভালো ছাত্রী। আর বারবার ওকে এভাবে ছোট বলবে না। ভুলে যেও না, আমার বিয়ের সময় আমিও এতটুকু ছিলাম। আর এভাবেই তোমাকে মানুষ করেছি। কিন্তু আম্মু। কোনো কিন্তু না জারিফ, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। তোমার বাবা রাতেই চলে আসবে। আমরা তখন সেসব নিয়ে কথা বলবো। আম্মু, তুমি ফারিয়াকে জিজ্ঞেস করেছো? ওর মতামত কি জানতে চেয়েছো? শোনো জারিফ, ফারিয়া অমন মেয়ে না। ওর পরিবার যা সিদ্ধান্ত নেবে ও তাই মেনে নেবে। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন তোমরা ছোটরা এই ঘর থেকে বাইরে যাও। আমি বড়দের সাথে কথা বলতে চাই। আমি বাইরে এসে বারান্দার চেয়ারে বসে পড়লাম। এই মেয়ে, তুমি ভিতরে কোনো কথা বললে না কেন? আচমকা জারিফ ভাইয়া ধমক শুনে চমকে উঠলাম। আমি যে বড়দের মাঝে কথা বলি না, এতদিনে সে হয়তো সেটা বুঝে গেছে। তবু আমাকে এভাবে ধমকাচ্ছে। আমি কিছু বলার আগেই সাইফ ভাইয়া বলল, ও কিছু বলবে সেই সাহস ওর নেই। ও বড়দের মাঝে কথা বলে না। কখনোই আমরা ওকে এটা করতে দেখিনি। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। জারিফ ভাইয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকলো বোঝার জন্য আমি কি ভাবছি। এক সপ্তাহ আগে তারা গ্রামে এসেছিল বেড়াতে। সাইফ ভাইয়ার বন্ধু জারিফ ভাইয়া। সাইফ ভাইয়া আমার একমাত্র ফুফুর ছেলে। দুজনে বিদেশ থেকে পড়া শেষ করে এসেছে, তাই গ্রামে বেড়াতে এসেছে। কিন্তু এই এক সপ্তাহে জারিফ ভাইয়ার মা আমার মধ্যে কি এমন দেখলেন যে আমাকেই তার ছেলের বউ করতে চান? আব্বু আম্মু কেউই বিষয়টাকে ভালোভাবে দেখছেন না। তবে এখানে ফুপাজির সম্মতি আছে, তাই কেউ মুখ ফুটে কিছুই বলছে না। কারণ ফুপাজিকে আব্বুরা 3 ভাই খুব সম্মান করে। ওনার কথাই কেউ কখনো অমত করেনি। জারিফ ভাইয়ার বাবা আর ফুপাজি খুব ভালো বন্ধু। তারা দুজনেই আসছেন আজ রাতে আমার বিয়ের কথা বলতে। তারা আসার পর যদি সব ঠিক থাকে তাহলে আজ রাতেই আমাদের বিয়ে হবে, আর কাল আমরা ঢাকায় চলে যাব। এটা ভেবে বুকের ভেতরটা কেমন যেন খাখা করে উঠল। আমি তো গ্রামে বড় হয়েছি, শহরে কখনো যাব তা ভাবিনি। আমি এবার এসএসসিতে গোল্ডেন এ+ পেয়েছি, তাই পরিবারের সবাই আমাকে পড়াতে চাই, আমিও পড়তে চাই। কিন্তু এরকম কিছু হবে তা আমি ভাবিনি। আমি পাশে ঘুরে তাকাতেই দেখলাম একটা ইটের টুকরো সোজা জারিফ ভাইয়ের দিকে এগিয়ে আসছে। আমি ঝড়ের গতিতে জারিফ ভাইয়াকে এক ধাক্কা দিলাম, কিন্তু এমন কিছু হবে তা আমার ধারণা ছিল না। ধাক্কার টাল সামলাতে না পেরে শুধু জারিফ ভাইয়া না, আমিও তার ওপরে পাশে থাকা চৌকির ওপর পড়ে গেলাম। আমার 2 হাত তার বুকের ওপর, আমি পুরোটাই তার উপরে ভর দিয়ে শুয়ে আছি। সে 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে আছে। আমি তার বুকের ধুকপুকানি শব্দ শুনতে পাচ্ছি। হাতের উপর থেকে চোখ সরিয়ে তার চোখে তাকাতেই আমার শরীর কেঁপে উঠল। মুহূর্তেই ঘেমে যাচ্ছি। আমি উঠে দাঁড়ালাম। সাইফ ভাইয়া আর সীমা আমাদের কাছে এসে বলল, তোরা ঠিক আছিস তো? আমি কিছু বলতে পারলাম না, আমার মুখের কথা আটকে গেছিল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, এক দৌড়ে ঘরে চলে এলাম। কেমন জানি একটা অনুভূতি, আগে কখনো এমন হয়নি তো। তাহলে আজ কেন এমন হলো? আমি তো সবার চোখে তাকিয়ে কথা বলি, তখন তো আমার এরকম শরীর কাঁপে না, কিংবা গরমে ঘেমেও যায়নি। তাহলে এখন কেন এমন হচ্ছে? তুই ঠিক আছিস তো? সীমার কথায় বাস্তবে আসলাম। হ্যাঁ, ঠিক আছি। যেভাবে তার গায়ের উপরে পড়ে গিয়েছিলি, আমি তো ভাবলাম আবার ফিট হয়ে গেলি না তো। তোর তো আবার
অন্যের গায়ে পড়ার একদম অভ্যেস নাই। ঠিক করে হেসে দিল। কি সব বলছিস? আর গায়ে পড়া মানে কি? আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম। সীমা হতাশ হয়ে বলল, জারিফ ভাইয়ের কপালে খুব দুঃখ আছে রে। এই জন্য হয়তো সে তোকে বিয়ে করতে চাচ্ছে না। তোকে বিয়ে করলে প্রেম করা শেখাতেই তার রোম্যান্স করার মুড চলে যাবে। তার সব কথা না বুঝলেও রোমাঞ্চ করার কথা বুঝতে আমার কষ্ট হলো না। সীমার কান ধরে বললাম, খুব পেকেছিস। সাইদ ভাই আর ফুপিকে বলবো তোর বিয়ের ব্যবস্থা করতে। দুজন মিলে হাসতে লাগলাম। সীমা সাইদ ভাইয়ের বোন, তার মানে ফুপির মেয়ে। সেও আমার সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে। আমরা ছোটরা বসে গল্প করছিলাম। এমন সময় সাইদ ভাই এসে বলল, বাবা এসেছে। সবাইকে ঘরে যেতে বলল। বুকের মাঝে কেমন ধক করে উঠল, হাত পা অসাড় হয়ে গেল। হাঁটতে পারবো কিনা জানি না, তবুও দাঁড়িয়ে গেলাম। ফুপাজি ডেকেছে, যেতেই হবে। বড় বড় ধাপ ফেলে চলে গেলাম ঘরে। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ফুপাজি আমাকে দেখতে পেয়ে উঠে এসে আমার হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে জারিফ ভাইয়ের বাবার পাশে বসিয়ে দিলেন। আমি মাথা নিচু করে বসে আছি। সবাই চুপচাপ আমার দিকেই তাকিয়ে আছে। জারিফ ভাইয়ের মা তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ের জন্য তুমি তোমার ছেলেকে ফিরে পেয়েছ। কয়েকদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম পুকুর পাড়ে। সবাই বসে গল্প করছিল। অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিলেন জারিফ ভাইয়া। আমি কি মনে করে তার দিকে তাকাতেই দেখি উনি একদম পুকুরের ধারে এসে গেছেন। এক পা এগোলেই পড়ে যাবেন। আমি দৌড়ে গিয়ে তার হাত টেনে ধরি। উনি পাশে থাকা গাছটা আঁকড়ে ধরেন। সবাই ছুটে আসে। আন্টি তো প্রায় ভয়ে কেঁদে দেয়। সবাই নিজেদের মতো ঘটনাটা উপলব্ধি করার চেষ্টা করছে, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে আছেন। নিজে বেঁচে যাওয়ার চেয়ে আমার ওনাকে বাঁচানোটাই ওনাকে বেশি আশ্চর্য করে। আমরা সবাই বাড়ি চলে এলে উনি আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে বুঝতে পেরেছিলাম উনি পড়ে যাচ্ছেন। আমি সেই কথার কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমিও জানতাম না কিভাবে বুঝতে পেরেছি। অনেক রাত ধরে অনেক কথা চলল, কথার পিঠে কথা। আমি তাদের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছি। অবশেষে ফুফাজি আব্বুর হাত ধরে বলল, ভাইজান, আপনার মেয়ের আমি কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্তে জারিফের হাতে মেয়েকে তুলে দেন। আমি কথা দিচ্ছি, জারিফ খুব ভালো ছেলে। ও আপনার মেয়েকে খুব ভালো রাখবে। আব্বু ফুফাজির কথা শুনে বসে পড়ল। মাথা নিচু করে একটু চিন্তা করে বলল, তুমি যা ভালো মনে করো তাই করো। মেয়ের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। অবশেষে সেই মুহূর্ত এলো। আমি মাথা নিচু করে বসে আছি। আমার পাশে জারিফ, আর সামনে কাজী সাহেব। রাত প্রায় 2টা বাজে। আমার বিয়েটা হয়তো স্মরণীয় হয়ে থাকবে। মাঝরাতে বিয়ে, নাতি নাতনির জন্য একটা সুন্দর গল্প তৈরি হতে যাচ্ছে। কাজী সাহেব কি যেন অনেক জোরে জোরে পড়ছেন, কানে আসলেও মাথায় ঢুকছে না। কি হচ্ছে এই মুহূর্তে তা বোঝার চেষ্টা করছি। একটু পরপর আম্মু কেঁদে উঠছেন। কাদার কি আছে? ছোটবেলাতে আমাকে বলেছিল একদিন বিয়ে হবে, আমি এ বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাব। তাহলে আজ কেন সবাই এত কাঁদছে? কাজী সাহেব জারিফকে উদ্দেশ্য করে বললেন, বলো বাবা, কবুল। জারিফ মাথা নিচু করে কবুল বলল। এবার আমার পালা, তাই নিজেকে প্রস্তুত করে নিলাম। কিন্তু এখন কি এমন হলো যে মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কোনো আওয়াজই করতে পারছি না? কিন্তু কেন? বেশ করে প্রস্তুতি নিলাম তো, তাহলে সব কেমন এলোমেলো লাগছে। বুকের মাঝে কেমন যেন অজানা এক অনুভূতি। ভালো লাগা না খারাপ লাগা বুঝতে পারছি না। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে বলতে যাব, তখনই কেন যেন চোখ থেকে উছলে পানি বের হয়ে গেল। কাঁদতে চাইছি না, তবুও চোখের পানি যেন বাদ মানছে না। এই জন্যই বোধহয় মেয়েরা কবুল বলার সময় কান্নায় ভেঙে পড়ে। সবাই আমার জন্য অপেক্ষা করছে। ফুফু মাথায় হাত দিয়ে বলল, বলো মা, ভয় পাস না। জাফির নীরব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বুকের মাঝে সাহস সঞ্চয় করে এক নিঃশ্বাসে বলে ফেললাম, কিন্তু বিপত্তি হলো তারপর। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে উঠতে পারলাম না। আমি তো কবুল বলছিলাম, তাহলে এখন শুয়ে আছি কেন? আর সবাই এভাবে তাকিয়ে আছে কেন? ছোট মা কোথা থেকে এক গ্লাস পানি হাতে ছুটে এসে আমার সামনে গ্লাসটা ধরে বললেন, খেয়ে নে মা। আমি গ্লাসটা নিয়ে খেয়ে নিলাম। ফুফু আমার মাথায় হাত দিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। কি হচ্ছে বোঝার জন্য আশেপাশে চোখ বুলাতেই দেখলাম জারিফ ভাই কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। চোখে চোখ পড়লো, আবার সেই অনুভূতি, তাই নামিয়ে নিলাম। সব আয়োজন শেষ, এখন বিদায়ের পালা। সবাই কাঁদতে ব্যস্ত। আমাকে জড়িয়ে ধরে সবাই কাঁদছে পালাক্রমে। এত কাদার কি আছে? মরে তো যাইনি, শহরে যাচ্ছি, আবার আসবো কয়দিন পর। নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি, মন ভরে গেলে আবার আসবো, তারপর আবার যাব। এটাই তো নিয়ম। আব্বুকে এভাবে কখনো কাঁদতে দেখিনি।
আব্বু আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন। তার কান্না দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, চোখ বেয়ে পানি পড়ছে। সীমা আর ফুফু আমাকে টেনে গাড়িতে উঠালেন। গাড়িতে উঠিয়ে দিয়ে ফুফু পেছনের গাড়িতে গিয়ে বসলো। সীমা ভালো করে চারদিকে দেখে নিল কেউ আছে কিনা, তারপর আমার কানের কাছে এসে বলল, আচ্ছা বলতো তুই কি ইচ্ছা করে অজ্ঞান হয়েছিলি নাকি সত্যি সত্যি? কি যাতা বলছিস? ধমক দিয়ে বললাম। ও, আমি এখন যা তা বলছি। আর তুই কবুল বলার পর যে জারিফ ভাইয়ার কোলে গিয়ে শুয়ে পড়লি, ভাইয়া তোকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দিল, তাতে কিছু হলো না? আমি তার দিকে অসহায় হয়ে তাকালাম। তার মানে কবুল বলার পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তা আবার জারিফ ভাইয়ের কোলে? ছি ছি, কি একটা পরিস্থিতি! না জানি আমার সম্পর্কে কি ভেবে বসে আছে। আর উনি আমাকে কেন কোলে তুলে নিল? মানুষটাও না আজব, সবার সামনে এভাবে কেন কোলে তুলে নিবে? ভাবতেই সাইফ ভাই বলল, সীমা, তুমি সামনে বসো। সীমা বের হয়ে সামনে বসে পড়লো। জারিফ ভাই ড্রাইভ করতে চাইলো। নতুন বউকে পিছনে রেখে সামনে বসে ড্রাইভ করবি শালা? যা, পিছনে বউর কাছে বস। সাইফ ভাইয়া ধমক দিয়ে বললেন। জারিফ কিছু না বলে বিরক্ত হয়ে পেছনে এসে বসলো আমার পাশে। সাইফ ভাইয়া গাড়ি ড্রাইভ করছে, প্রায় 5 ঘন্টা জার্নি করতে হবে। কিন্তু রাতে ঠিকমতো ঘুম না হয় চোখ জুড়ে রাজ্যের ঘুম নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আশেপাশে কোলাহল কানে আসতেই বিরক্তি হয়ে চোখ খুললাম, কিন্তু কোথায় আছি তা বুঝতে পারলাম না। বোঝার চেষ্টা করতেই যা দেখলাম তা মোটেও আমার হজম হলো না। আমি জারিফের বুকে, আর জারিফ আমার মাথাটা এক হাতে চেপে ধরে আছে যাতে পড়ে না যাই। অস্বস্তি হচ্ছে, মাথাটা তুলতেই পারছি না। মাথা তুলে কিভাবে তার সাথে চোখ মেলাবো? কেন যে ঘুমোতে গেলাম? আর এই লোকটাও বটে, কি দরকার ছিল এভাবে বুকের মাঝে মাথাটা চেপে ধরার? চারিদিকে চোখ ঘুরাতেই সামনের আয়নায় চোখ গেল। সাইফ ভাই আমাদের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এবার বোধহয় আমি লজ্জায় মাথা খেলাম। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নিতে গিয়ে বিপত্তি হয়ে গেল। জারিফের শার্টের বোতামে আমার চুল আটকে গেল। আমি সেদিকে তাকিয়ে চুল খোলার জন্য জোরে টান দিলেই বোতামটা ছিঁড়ে গেল। জারিফ খুব শান্ত দৃষ্টিতে একবার আমার দিকে তাকালো, তারপর বোতামের দিকে তাকিয়ে বোতামটা হাতে নিয়ে আমার সামনে ধরে। নাও, এটা যত্ন করে রেখে দাও। এতদিন এসব নিয়ে আমার মাথা ব্যথা ছিল, এখন আর নেই। এখন এসব তোমার মাথা ব্যথা। বাসায় গিয়ে সুন্দর করে লাগিয়ে দিবে, কেমন? আমি কিছু না বলে তার হাত থেকে বোতামটা নিয়ে মাথা নাড়ালাম। সে আমার দিক থেকে চোখ ঘুরিয়ে সামনের আয়নায় সাইফ ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দুজনে শব্দ করে হেসে দিল। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। কি থেকে কি হয়ে গেল? কেন যে ঘুমোতে গেলাম? সব নষ্টের গোড়ায় ঘুম, আর কিছুতেই ঘুমানো যাবে না। গ্রামে থাকলেও চা খাওয়ার অভ্যাসটা আমার একটু বেশি। বিয়ের জন্য আর সকাল থেকে একবারও চা খাওয়া হয়নি। মাথা ধরে গেছে। বারবার মাথায় হাত দেয়াটা বোধহয় কোনোভাবে জারিফের চোখে পড়ল। সাইফ ভাইকে উদ্দেশ্য করে বলল, সামনে গাড়িটা একটু থামা, চা খাওয়া দরকার। সাইফ ভাইয়া চায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়ালো, আমাদের দুজনকে চা এনে দিল। আমরা গাড়িতে বসেই চা খাচ্ছি, আর ওরা দুজন সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে সিগারেট টানছে আর সাথে চায়ে চুমুক দিচ্ছে। আমি তাকিয়ে আছি তাদের দিকে। মেয়েটা আমার দিকে যেভাবে তাকিয়ে আছে তাতে বেশ বুঝতে পারছি বিষয়টা ওর পছন্দ হয়নি। তোর বোনের জন্য আমাকে এতদিনের শখ মনে হয় বিসর্জন দিতে হবে। সাইফ শান্তভাবে বলল, আমার মনে হয় না এসব নিয়ে ও কোনো ঝামেলা করবে। ও তো তেমন মেয়েই না। এতদিন মেয়ে ছিল, এখন বউ হয়েছে। বউরা মেয়েদের থেকে সব সময় আলাদা হয়। বউ হওয়া মাত্রই মেয়ের একটা আলাদা ক্যারেক্টারে ঢুকে যায়। আমি তার চোখ দেখে বেশ বুঝতে পারছি। কিরে, তুই কি আমার বোনের প্রেমে পড়ে গেলি নাকি? সাইফ ভাইয়ের কথায় জারিফ বাস্তবে ফিরে এলো। তার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, আমি প্রেমে পড়লেও বাকি, তোর বোনকে শেখাতেই প্রেমের বয়স পার হয়ে যাবে। বলেই দুজন হাসতে লাগলো। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছলাম তার শহরে। রাত হয়ে এসেছে। গাড়ি থেকে নেমে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি। আমার শাশুড়ি মা কিছু আচার অনুষ্ঠান পালন করবে। তিনি বাটিতে কিছু মিষ্টি এনে আমাদের দুজনকে খাওয়ালেন। তারপর সবাই মিলে আমাকে ঘরে নিয়ে এলো। শাশুড়ি মা কিছু কাপড় হাতে ধরিয়ে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে এইগুলো পরে নিচে আসো। আমি মাথা নেড়ে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুমের অবস্থা দেখে বেশ বুঝতে পারছি ব্যাচেলর একটা ভাব। পুরো ওয়াশরুম শুধু ওনার জিনিসপত্র। সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিলাম, সাথে আমার জিনিসপত্রগুলো রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নতুন বাড়ি কিছুই চিনি না, তবুও কাজ করার আর তর সইল না। খুঁজে খুঁজে রান্নাঘরে চলে গেলাম। বাটিটা হাতে নিতেই শাশুড়ি মা এসে চিৎকার দিলেন, কি করছো?
কাজের জন্য অনেক লোক আছে, তোমাকে কাজ করতে হবে না, তুমি শুধু মন দিয়ে পড়বে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ওয়াশরুমে ঢুকে অবাক হয়ে গেলাম, সবকিছু সাজানো, আমার অগোছালো কাপড়গুলোও নেই। আমার বুঝতে বাকি রইল না কার কাজ এটা। আম্মুর জেদে বিয়েটা তো করলাম ঠিকই, কিন্তু বউ কি সে আমার হতে পারবে? আমি কি আদৌ তাকে নিজের মনে জায়গা দিতে পারবো, ভালোবাসতে পারবো তাকে? এত কিছু জানি না, মেয়েটা আমার হাত ধরে আমার উপরে ভরসা করে এত দূর এলো, তাকে আগলে রাখা আমার দায়িত্ব। ভালোবাসাটা না হয় পরে দেখা যাবে। একটু মুচকি এসে জারিফ বলল, আমার শহরে তোমার নিয়ন্ত্রণ পিচ্ছি। আমার ভোরবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস, তাই আজও তার ব্যতিক্রম হলো না। আমি উঠে যেয়ে দেখি জারিফ মাঝখানে রাখা কোলবালিশটা আষ্টে পৃষ্ঠে ধরে ঘুমাচ্ছে। রাতে কোথায় ঘুমাবো বুঝতে পারছিলাম না, তাই দাঁড়িয়ে পুরো ঘরটা দেখছিলাম আর ভাবছিলাম কোথায় কি প্রয়োজন, কোনটা কিভাবে বদলাতে হবে। এই মেয়ে, ওভাবে দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো। ধমক শুনেই চমকে জারিফের দিকে তাকাই, বুকের ভিতরটা কেঁপে উঠল। এভাবে কেউ ধমক দেয়? এই লোকটা কি ধমক ছাড়া আর কিছুই পারে না? শুধু কম সময় কথা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুধু ধমকই খেয়েছি। মাঝখানে কোলবালিশটা রেখে বলল, ও পাশে শুয়ে পড়ো। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। আবার ধমক খাওয়ার ইচ্ছে আমার নেই। জারিফ কিছুটা নড়ে উঠতেই আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেলাম। তাকে যে এভাবে দেখছিলাম, না জানি সে দেখে ফেলে আবার ধমক না দেয়, সেই ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। পুরো বাড়ি নিশ্চুপ, কখন উঠবে কে জানে। সোজা রান্নাঘরে গিয়ে সবকিছু খুঁজে খুঁজে নাস্তা বানিয়ে রেডি করে নিলাম। সব কাজ শেষ করে গুছিয়ে নিতেই দরজায় চোখ পড়ল। আজমা খালা হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভ্রু কুচকে তাকাতেই বলল, ও মা, দেখো কাণ্ড, নতুন বউ কি করতাছে, এত সকালে উঠছে। তার চিল্লাচিল্লিতে সবাই জেগে গেল। আমি ডাইনিং এ মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার শ্বশুর মশাই এসব দেখে মুখ টিপে হাসছে। তুমি এইভাবে কথা শুনবে না, তোমার একটা ব্যবস্থা করতে হবে। জারিফ ঘুম থেকে উঠুক, তারপর তোমার ব্যবস্থা করব। বলেই মা রেগে ওপরে চলে গেলেন। বাবা আমার দিকে তাকিয়ে হেসে ফেললেন। তার হাসি দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। আমিও জোরে শব্দ করে হেসে উঠলাম। ডাইনিং টেবিলে থমথমে পরিবেশ, কেউ তেমন কথা বলছে না। বাবা শুধু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। জারিফ আমার পাশে বসে খাবারটা মুখে তুললেন। এমন সময় জারিফ, মায়ের ডাক শুনে উনি চমকে উঠলেন। আমরা সবাই চমকে উঠলাম। খাওয়া শেষ করে তুমি ফারিয়াকে নিয়ে আজই ভালো কলেজে ভর্তি করাবে। আজই? উনি অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, আজই। ঠিক আছে মা, আমার এক বন্ধু নতুন কলেজ ওপেন করেছে, ওখানে ভর্তি করালে কেমন হয়? বাবার দিকে তাকিয়ে বলল, ভালোই হবে, পরিচয় করিয়ে দেবে ভালো করে, তাহলে এক্সট্রা কেয়ার নেবে। বাবা খেতে খেতে বলল। মা আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে আর বাড়িতে রাখা সম্ভব হচ্ছে না। জারিফ মায়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে তার দিকে তাকিয়ে মা বলেন, সাংঘাতিক সব কাণ্ড ঘটা এই মেয়ে। কত সকালে উঠেছে, একা একা সবার জন্য নাস্তা বানিয়ে রেডি করেছে। আজমাকে কোনো কাজ করতে দেয়নি। কথার মাঝে ফোন বেজে উঠল। মা ফোন ধরতে গেলেন। এবার বাবা আর আমি দুজনের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠলাম। জারিফ গাড়িতে বসে একটু পরপর হর্ন দিয়েই যাচ্ছে, আর আমি এমনভাবে এক এক করে সবার কাছ থেকে বিদায় নিতে লাগলাম যেন শ্বশুর বাড়িতে যাচ্ছি। এক দৌড়ে গিয়ে গাড়িতে বসলাম। পাশে তাকিয়ে গলা শুকিয়ে গেল। জারিফ অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ কি করছিলে? কখন থেকে হর্ন দিয়েই যাচ্ছি। আবার সেই ধমক, কিন্তু এবার তো আমার পুরো দোষ। তাই মাথা পেতে নিয়ে অসহায় দৃষ্টিতে বললাম, সরি। জারিফ আমার সেই চেহারা দেখে হেসে ফেলল। আমিও একটু হাসলাম। প্রিন্সিপালের রুমে বসে আছি। কি এক জরুরি মিটিংয়ে উনি ব্যস্ত। কেউ একজন রুমে ঢুকে বলল, কি রে, কখন আসলি? জারিফ হাসি মুখে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, এই তো একটু আগে। আমার দিকে তাকিয়ে বলল, এই বুঝি তোর পিচ্ছি বউ? জারিফ পেছনে ঘুরে একটু আমার দিকে তাকিয়ে। হ্যাঁ। লোকটা আমার দিকে আসতেই সাইফ ভাইয়ের রুমে ঢুকে বলল, তোরা এসেছিস? আমি একগাল হেসে বললাম, তুমি জানতে আমরা আসবো? ভাইয়া আমার মাথায় হাত দিয়ে বলল, জারিফ আমাকে ফোন করেছিল। প্রিন্সিপাল রুমে আসলেন। আমরা সবাই সালাম দিয়ে দাঁড়িয়ে গেলাম। উনি বসতে ইশারা করে চেয়ারে বসলেন। তারপর আমরা সব ফর্মালিটি শেষ করে বাইরে এলাম। সাইফ ভাইয়া বলল, কিরে পিচ্ছি, কলেজে তো ভর্তি হয়ে গেলি, এখন? এটা তো আসলে একটা শাস্তি।
সাইফ ভাই আমার দিকে ভ্রুকুচকে তাকালেন। জারিফ সকালের সব ঘটনা তাদের শোনালেন। সব শুনে আমরা সবাই হাসতে লাগলাম। আমি আর সাইফ ভাই এক পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর জারিফ শাওন ভাইয়ার সাথে অন্য পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিল। আমি ভ্রুকুচকে সেই দিকে তাকাতেই সাইফ ভাইয়া বলল, এইসব ছেলেদের অভ্যাস, প্রায় প্রতিটা ছেলেরই এইসব অভ্যাস থাকে। ওগুলো নিয়ে অশান্তি করা মোটেও শোভনীয় নয়। আমি সাইফ ভাইয়ার দিকে ভ্রুকুচকে তাকালাম। সে আর কিছু বলল না। কলেজে প্রথম ক্লাস, আমি রেডি হচ্ছি। জারিফ এসে বলল, আমি নিচে আছি, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি মাথা নাড়িয়ে রেডি হতে শুরু করলাম। আমি নিচে গিয়ে দেখি জারিফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছে। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। সে খেয়াল করলো না। একটু শব্দ করলাম তার দৃষ্টি আকর্ষণ করতে। উনি ফোন থেকে চোখ সরিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে গাড়িতে গিয়ে বসলেন। আমিও তার পাশের সিটে গিয়ে বসলাম। কেউ কোনো কথা বলছি না। ইংলিশ গান বাজছে। ওনার বোধহয় পছন্দের কোনো গান। কলেজের সামনে গাড়ি থামিয়ে আমাকে ইশারা করে নামতে বললেন। আমি নেমে যেতেই উনি গাড়ি নিয়ে চলে গেলেন অফিসে। কি একটা মিটিং আছে, তার দেরি হয়ে যাচ্ছে। আমি ক্লাস শেষ করে আস্তে আস্তে হাঁটছি। এমন সময় কয়েকটা ছেলে এসে আমাকে বলল, নাম কি তোমার? আমি তাদের উদ্দেশ্য ভালো করে বুঝতে পেরে ভদ্রভাবে বললাম, ফারিয়া। ও, নতুন বুঝি। জি। বাসা কোথায়? আমি সামনে তাকাতে জারিফের গাড়ি দেখতে পেলাম। আমার হাজবেন্ড অপেক্ষা করছে বলেই সেদিকে হাঁটা ধরলাম। সোজা এসে গাড়িতে বসে পড়লাম। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে সামনে তাকালাম। জারিফ কিছু না বলে গাড়ি চালিয়ে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে গেল। সামনে তাকিয়ে বলল, নামো। আমি কিছু না বলেই নেমে গেলাম। সে সামনে এগোতে লাগলো। আমি তার পিছু পিছু গেলাম। একটা টেবিলে গিয়ে বসে পড়লো। আমাকে ইশারা করে সামনে বসতে বললো। আমি বসে পড়লাম। ওয়েটারকে কফি দিতে বললো। আমি ভালো করে রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম। এমন সময় আমার সামনে তুড়ি বাজিয়ে জারিফ বলল, এভাবে সং সেজে কলেজে গেলে ছেলেরা ডিস্টার্ব করবেই। আমি তার কথা একটু লজ্জা পেলাম। আসলে আমি একটু বেশি সেজে ফেলেছি, তা এখন বুঝতে পারলাম। তাই মাথা নিচু করে থাকলাম। ওয়েটার কফি নিয়ে আসলো। কফি খাও। জারিফ বলল। আমি কফিতে চুমুক দিলাম। সামনে না তাকিয়েও বুঝতে পারলাম জারিফ আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সেজে গুজে কলেজে যাওয়ার কি আছে? এইভাবে গেলে ছেলেরা ওকে প্রতিদিন ডিস্টার্ব করতেই থাকবে। আমাকে আগে নিজের ঘর ঠিক করতে হবে, তারপর বাকিদের। আচ্ছা, আমি সবকিছু এত সহজভাবে মেনে নিলাম কেন? মা তো আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তাহলে তাহলে কি ওই একটা সপ্তাহে পিচ্চিটা আমার মনের কোথাও জায়গা করে নিয়েছে? তাই কি আমি সবকিছু এত সহজভাবে নিলাম? এত কেয়ার করছি তার প্রতি? ভাবতেই জারিফের চোখ ফারিয়ার উপর আটকে গেল। পিচ্চিটার মাঝে কিছু তো একটা আছে। এতদিন ভালোভাবে খেয়াল করাই হয়নি। আজ তাকে অন্যরকম লাগছে। মায়াবী মুখটা, বড় বড় চোখে হালকা কাজল, কি যে মানিয়েছে। তার চোখের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। সবাই খেতে বসেছে, কিন্তু জারিফের কোনো খবর নেই। মা আমাকে ডাকতে পাঠালেন। আমি গিয়ে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে বাইরে দেখছেন। জারিফ ভাইয়া, মা আপনাকে ডাকছেন। আমার কথা শুনে উনি এমন ভাবে তাকালেন যেন আমি মহা অপরাধ করে ফেলেছি। আমি তার দৃষ্টি বুঝতে পারলাম। কি আবার অপরাধ করে ফেললাম? ঠিকই তো বললাম। উনি আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমার হাত ধরে বললেন, আমি তোমার কে হই ভাইয়া? এবার আমার হুঁশ ফিরল। আমি তাকে ভাইয়া বলেছি। লজ্জায় মাথা কাটা গেল। আমি আমতা আমতা করে বললাম, মা ডাকছে। উনি আমার আরেকটু কাছে এসে বললেন, আমি কে হই? লজ্জায় লাল হয়ে গেলাম। এভাবে কেউ জিজ্ঞেস করে? জানেই তো কে হয়, তাহলে আবার জিজ্ঞেস করছে? এসব কথা কি মুখে বলা যায়? কেমন মানুষ উনি, যেন বোঝেনি না কিছু। আমি একটু সুযোগ বুঝে এক দৌড়ে নিচে চলে এলাম। আর জারিফ আমার যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছি। পিছনে ঘুরতেই পিচ্চিটার দিকে চোখ পড়ল। টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। বাতাসে সিল্কি চুলগুলো থেমে থেমে উঠছে। কি স্নিগ্ধ লাগছে। এভাবে কখনো দেখা হয়নি, কিন্তু আজ চোখ আটকে যাচ্ছে। অপূর্ব। আমি নিজে কাউকে খুঁজে নিলে হয়তোবা এমনই একজনকে খুঁজে নিতাম। আমি আসলে তার দিকে সেভাবে কোনোদিন তাকাইনি, তাই তার সৌন্দর্য সেভাবে আমার কাছে ধরাও পড়েনি। বিয়ের পরে এই নিয়ে দ্বিতীয়বার আমি তার দিকে তাকালাম। তার প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। কিছু একটা
আজ আমাকে তার কাছে টানছে। আমি কফিটা হাতে নিয়ে গেলাম তার কাছে, কাপটা টেবিলে রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে, খাও। আমার কথা শুনে সে একটু অবাক হয়ে তাকালো আমার দিকে, তারপর কাপটার দিকে মাথা বাড়িয়ে একবার দেখে নিয়ে বলল, এটা তো আপনার কফি। তো? একটু ভ্রু কুঁচকে বললাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি কেন খাবো? বেশি কথা না বলে যাও। আমি গম্ভীরভাবে বললাম, এখন খেতে ইচ্ছে করছে না, আপনি খান। আমার দিকে না তাকিয়েই বলল, কফি খাবা না থাপ্পড় খাবা? খেতে বলছি, খাও। আমি ধমক দিয়ে বললাম। সে আমার ধমকে ভয় পেয়ে এক নিমেষে কফি শেষ করে কাপটা টেবিলে রেখে বইয়ের দিকে তাকিয়ে রইল। আমি তার মাথায় হাত দিয়ে একটু হেসে বললাম, পড়ো। সে কোনো কথা না বলে পড়তে শুরু করলো। বিছানায় বসে ল্যাপটপে কাজ করছি, কিন্তু আমার চোখ সেই পিচ্চি পরিটার দিকেই আটকে যাচ্ছে। আমার পিচ্চি পরি? আমার পরি মানে কি বললাম এটা? মুহূর্তেই ঠোঁটের কোণে একটা হাসি চলে এলো। আমি কি তার প্রেমে পড়েছি? কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, তার মায়াবী চেহারা আমাকে টানছে। ভীষণ মাথা ব্যথা করছিল, কফিটা খেয়ে মাথাটা ছেড়ে দিল। মানুষটা খারাপ না। একটু মুচকে এসে বইটা বন্ধ করে উঠে গেলাম। সব ঠিক করে রেখে পানি খেয়ে শুয়ে পড়বো। পানি গ্লাসে ঢালতে একটুখানি মেঝেতে পড়েছে, পানিটা খেয়ে তারপরে মুছে দিব। পানি খেয়ে গ্লাসটা রেখে ঘুরতে যাব, তখনই পানিতে পা পড়লো আর পা পিছলে পড়ে গেলাম। কিন্তু মেঝেতে না, জারিফ ভাই আমার পেছনে দাঁড়িয়েছিল, তার গায়ের ওপরে। দুজনে মিলে গিয়ে পড়লাম বেডে। আমি জারিফের ওপরে পড়লাম আর আমার ঠোঁট জারিফের ঠোঁট স্পর্শ করলো। কিছুক্ষণের জন্য থমকে গেলাম। এ কেমন অনুভূতি হলো? এরকম তো আগে কখনো হয়নি। আমি নিজেকে সামলিয়ে নিয়ে উঠতে গিয়ে পারলাম না, কারণ জারিফ আমাকে 2 হাতে জড়িয়ে রেখেছে। তার হাত আমার পিঠে স্লাইড করছে, নেশা ভরা চোখে তাকিয়ে আছে। আমি তার চোখের দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে গেল। আমি তাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালাম। সে আমাকে ছেড়ে দিয়ে মাথার নিচে একটা হাত দিয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে, ঠোঁটে বিশ্বজয়ের হাসি। আমার অস্বস্তি হতে লাগলো। এভাবে পা থেকে মাথা পর্যন্ত দেখলে অস্বস্তি তো হবেই। কি করব কিছু বুঝতে না পেরে ওয়াশরুমে চলে গেলাম। আমি একটু মুচকি হেসে উঠে বসলাম। আমি ওকে যতটা পিচ্চি ভেবেছিলাম ততটাও না। নিজের ঠোঁটে হাত দিয়ে স্লাইড করছি, তখনই ফারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে দেখেই থমকে দাঁড়ালো। আমি তার দিকে একটু সিরিয়াস লুকে তাকালাম। আমার তাকানো দেখেই তার গলা শুকিয়ে গেল, সেটা বেশ বুঝতে পারলাম। উঠে বারান্দায় চলে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে প্রথম প্রেমের প্রথম অনুভূতি সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে প্রকৃতির সাথে সেলিব্রেট করছি। আসলেই প্রেমের এক অদ্ভুত অনুভূতি হয়, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অবশেষে আমিও প্রেমে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে দেখছি আমার পিচ্চি কলেজে যাবার জন্য রেডি হচ্ছে। আমিও উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ। এই মেয়েটাকে সেদিনই বলেছিলাম এভাবে কলেজে না যেতে। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। ওর কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সামনে এনে ধমক দিয়ে বললাম, বলেছিলাম না এভাবে সং সেজে কলেজে যাবে না? তবুও কেন সেজেছ? মুছে ফেলো। সে ভয় পেয়ে মাথা নিচু করে নিল। সোজা কথা সোজাভাবে না শুনলে থাপ্পড় দিয়ে শোনাবো। সে ভয়ে সব কিছু মুছে ফেলে একদম সাধারণভাবে নিচে গেল। এতদিন শুধু রাগ দেখাতো, এখন মারতেও চাই। কি আজব মানুষ! একটু মন ভরে শাসতেও পারবো না। সকাল বেলাতেই মুডটা খারাপ করে দিল। সে আমাকে আজ একাই কলেজে নামিয়ে দেয়নি, আমার সাথে সেও গিয়েছে কলেজে তার বন্ধুর সাথে আড্ডা দিতে। আজ নাকি অফিসে তেমন কাজ নেই, তাই অফিসে যাবে না। আমি ক্লাসে চলে গেলাম আর সে তার বন্ধুর রুমে। কিরে, এতক্ষণে এলি? সাইফও প্রায় চলেই এসছে, আর জমি আড্ডা দিব। শাওন বলল। আমি গিয়ে একটা চেয়ারে বসতেই সাইফ ভিতরে ঢুকে বলল, ফারিয়ার কি হয়েছে রে? ওর মন খারাপ দেখলাম। আমি চেয়ারে আরাম করে বসে তার দিকে তাকিয়ে বললাম, ওর সেজে গুজে কলেজে আসাটা আমার একদম পছন্দ না। সকালে ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল। শাস্তে নিষেধ করেছি, মন খারাপ করেছিল, তাই থাপ্পড় মারতে চেয়েছি। সাইফ আর শাওন দুজনেই আমার দিকে হা করে তাকিয়ে আছে। সাইফ তার হাত আমার কপালে লাগিয়ে বলল, সুস্থ আছিস তো?
কি জাদা বলছিস? আমি একটু বিরক্ত হয়ে বললাম। শাওন বলল, বন্ধু প্রেমে পড়েছে? বলেই দুজন হাসতে শুরু করলো। আমিও তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললাম, প্রেমে তো পড়তেই হতো। ওরকম একটা কিউট সারা দিন চোখের সামনে ঘুরে বেড়ালে প্রেম না হয়ে কি পারে? তোর সেই কিউট জানে প্রেমে পড়ার কথা। শাওন বলল, মাথা খারাপ? এখনই ওকে জানাবো না, আর একটু বড় হোক, সেও আমার মতো আমার প্রেমে পড়ুক আগে, তারপর। আমি একটু মুচকি হেসে বললাম। সাইদ বলল, দেখিস আবার দেরি যেন না হয়ে যায়। সময়ের কাজ সময়ে করে নিবি বন্ধু। বলেই সবাই হাসতে লাগলাম। পিচ্চিটা আসলেই অনেক কিউট, খুব মায়াবী চেহারা। আমি কোথাও একটা যেন হারিয়ে গিয়ে কথাটা বললাম। তাই বলি, আন্টি বিয়ে করতে বলল আর বন্ধু আমার রাজি হয়ে গেল। আমি বেশ অবাক হয়েছি, এখন বুঝতে পারছি আসল কারণ। সাইফ শাওনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। আমি সামনে থাকা একটা কাগজ সাইফের গায়ে ছুঁড়ে মেরে হাসতে লাগলাম। বাবা তাকে ডাকছিল, তাই ডাকতে এসে দেখি উনি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছেন। ভেবেছিলাম ঘুমিয়েছে, তাই আস্তে করে কাছে বসে বললাম, জারিফ ভাইয়া। উনি আমার ডাক শুনে চট করে চোখ খুলে কঠিনভাবে আমার দিকে তাকালেন। তাই সেই দৃষ্টি দেখে আমি ঢোক গিলতে শুরু করলাম। আমার হাতটা জোরে চাপ দিয়ে ধরে বলল, আবার ভাইয়া? আমি মাথা নিচু করে সরি বললাম। হাতে ব্যথা লাগছে, নাড়াতেও পারছি না। জোরে চেপে ধরার কারণে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। আমি কে? তার কথায় চমকে উঠলাম, উত্তর দিতে পারছি না, নিচে তাকিয়ে থাকলাম। এবার ধমক দিয়ে, কি হলো, মুখ থেকে কথা বের হচ্ছে না কেন? আমি ভয় পেয়ে এবার কেঁদে দিব, বাবা ডাকছে। কাপা কাপা গলায় বললাম। যতক্ষণ না বলতে পারছো আমি কে, ততক্ষণ কোথাও যাবে না। চাপা ধমক দিয়ে বলল, কেমন পরীক্ষায় পড়লাম, সব নষ্টের মূলে ভাইয়া। আর কখনোই কাউকে ভাইয়া ডাকবো না, কিন্তু এখন কি করি? কি হলো? আবার ধমকে চমকে বলে ফেললাম, বর। কি বললে, জোরে বলো। বর। কার বর? আমার বর। ভয়ে কাঁপতে কাঁপতে বললাম। হাতটা ছেড়ে দিয়ে উঠে বাইরে চলে গেল। আমি কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাতের দিকে তাকালাম, চমকে উঠলাম। সব কয়টা আঙুলের দাগ লাল হয়ে আছে। কি নিষ্ঠুর! ভাইয়া বলেছি তাই এভাবে শাস্তি দিতে হবে? আমি মন খারাপ করে একটু বসে থাকলাম। তারপর নিচে নামছি সিঁড়ি দিয়ে। সবাই বসে সোফায় গল্প করছে, কিন্তু জারিফ নেই। আমি অমনোযোগী হয়ে এদিক ওদিক তাকিয়ে নিচে নামছি। জানি না ভুল করে কোথায় পা দিলাম। কি হলো বুঝতে পারলাম না, চোখ বন্ধ করে ফেললাম। আমি সিঁড়ি দিয়ে উঠব, তখনই পিচ্চিটা লাফিয়ে লাফিয়ে নামতে নামতে পা পিছলে পড়ে গেল, আর আমি তাকে ধরে ফেললাম। নিজের সাথে তাকে জড়িয়ে নিলাম দু হাতে। সে ভয় পাওয়ার কারণে চোখ বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। দুজনেই খানিকক্ষণ চুপ করে থাকলাম। সে ভয় কাটাতে চেষ্টা করছে, আর আমি তাকে অনুভব করছি গভীরভাবে। বুকটা যেন ভরে গেল। একটু সময়ের জন্য মনে হলো আমার সারা জীবনের অপূর্ণতা আজ পূর্ণ হলো। তোমরা ঠিক আছো তো? মায়ের কথায় আমার ঘোর কাটলো। পিচ্চি চোখ খুলে এই অবস্থা দেখে আমাকে ছেড়ে দিয়ে উপরে চলে গেল। অনেকটা লজ্জা পেয়েছে। আমি হাসলাম, কিন্তু মা আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আমিও পড়ে গেলে কি এভাবে ধরতে? আমি তার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালাম। মা বাবা দুজনে এবার দুজনের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। এবার মনে হচ্ছে আমি সত্যি লজ্জা পেলাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে মা মুখ চেপে হাসি আটকে আমাকে ইশারা করে উপরে যেতে বলল। আমি সামনে তাকিয়ে চলে গেলাম। গত আধা ঘন্টা যাবৎ সেই প্যানপ্যানানি ইংলিশ গান শুনছি, মাথাটা ধরে এলো। একে তো জ্যাম, তারপর সেই গান, অসহ্য লাগছে। মাঝে মাঝে জারিফ ভাইয়া গুনগুন করে গান গাচ্ছে, তার গানের গলা কিন্তু বেশ। ইংলিশ গান হলেও শুনতে ভালো লাগছে। জানালার কাজটা উঠিয়ে দিয়ে তাতে মাথাটা ঠেকিয়ে রাখলাম। জারিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? আমি মাথা নাড়িয়ে না বললাম। সে গাড়ি চালাতে মনোযোগ দিল। কলেজের সামনে আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আচ্ছা, তোকে ওই যে একটা হ্যান্ডসাম ছেলে প্রতিদিন নামিয়ে দিয়ে যায় আবার নিয়ে যায়, ওটা কে রে? জারিফের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল নীলা। আমিও তার আঙুলের দিকে তাক করে জারিফের দিকে তাকালাম। সামনের দিকে গাড়ির ওপরে বসে হেলান দিয়ে শাওন ভাইয়ের সাথে কথা বলছে আর হাসছে। তার হাসি দেখে মনে হলো দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি। কি সুন্দর সেই হাসি,
মেয়েদের মনে জন্মের পর থেকে বিয়ের জন্য একটা ছবি তৈরি হয়ে থাকে। সেটা সাধারণত প্রকৃতিগতভাবেই হয়, তাতে কারো কোনো হাত থাকে না। সেখানে নিজের বউ সাজার ছবি আর পাশে বরের একটা আবছা ছবি থাকে। যখন মনের মানুষটা বাস্তবে খুঁজে পায় তখন তাকে সেই ছবিতে আলতো করে বসিয়ে দেয়। এটাও প্রকৃতির নিয়ম। আমার সেই ছবিতেও যেন জারিফ আজ জায়গা করে নিল। কি রে, বল না কে হয়? আবার নীলার কথায় ঘোর কাটলো। আমি নীলার দিকে তাকিয়ে একটু ভেবে নিলাম। এখনই ওদেরকে বিয়ের কথা কিছুই বলা যাবে না, তাই খুব স্বাভাবিকভাবে বললাম, আমার কাজিন। কথাটা শুনেই কেন জানি নীলা খুব খুশি হলো। সেই খুশির কারণ আমি বুঝতে পারলাম না। তাকে কিছু বলার আগেই জারিফ আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি একবার হাতের দিকে তাকিয়ে জারিফের দিকে তাকালাম। সে মুচকি এসে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু মুচকি এসে তার হাতে হাত দিলাম। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি তার হাতের দিকে তাকিয়ে আছি। আমার হাত কাঁপছে, আর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতিটার নাম কি তা ঠিক জানি না আমি, কিন্তু আমার শরীরে যে শিহরণ হচ্ছে আর বুকের ভেতরে শীতল বাতাস বয়ে যাচ্ছে তা আমি বেশ উপলব্ধি করতে পারছি। আর এটাও বুঝতে পারছি যে এই মুহূর্তটা আর এই অনুভূতিটাকে কোনোভাবে আমি হারাতে চাইছি না। গাড়ির সামনে এসে দরজা খুলে আমাকে ভিতরে বসিয়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। তারপর পাশের সিটে গিয়ে বসে পড়ল। তার মুখে হাসি লেগেই আছে। আমি সেই হাসির মায়ায় পড়ে গেছি। তার দিকে নিষ্পলক তাকিয়ে আছি। সে আমার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কি দেখছো? আপনাকে খুব সুন্দর লাগছে। আমি তার দিকে তাকিয়ে বললাম। সে আমার কথায় অবাক হয়ে হাসিটা বন্ধ করে দিল। তার সে হাসি বন্ধ হওয়ার সাথে সাথেই আমি বাস্তবে ফিরে আসলাম। চোখ বড় বড় করে তাকালাম। কি বলেছি তা বুঝতে পেরে কথা ঘোরানোর জন্য বললাম, আমার বন্ধু নীলা বলছিল। সে একটু সময় কপাল ভাঁজ করে তাকিয়ে থেকে গাড়ি চালাতে মনোযোগ দিল। কি বলতে কি বলে ফেললাম, কেন যে তার দিকে তাকাতে গেলাম। না তাকালে এমন হতো না। একটা মেয়ে কখনো একটা ছেলেকে বলে যে তাকে সুন্দর লাগছে? ছি ছি, ভাগ্যিস বুঝতে পারিনি। পারলে কি হতো, আমি তার সামনে যেতেই পারতাম না, আর উনি আমাকে ধমক দিত এমন উল্টাপাল্টা কথা বলার জন্য। ক্লাসের ফাঁকে বসে গল্প করছিলাম সবাই। প্রেম করলে কি কি করতে হয় তা নিয়ে আলোচনা চলছিল। মনোযোগ দিয়ে সবটা শুনছিলাম। এমন সময় আমাকে উদ্দেশ্য করে নীলা বলল, ফারিয়া, তোর কাজিনের কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? নেই। তার দিকে সরু চোখে তাকিয়ে বললাম, কাল যেভাবে তোর হাত ধরে নিয়ে যাচ্ছিল দেখে তো মনে হচ্ছিল তোর প্রেমে পড়েছে। সে অন্যদিকে তাকিয়ে বলল। আমি একটু রাগ করে তার হাতে আলতো করে মেরে বললাম, আমার প্রেমে কেন পড়বে? সে ভয় পেয়ে আর কিছু বলল না, কিন্তু তার কথাটা আমার মাথায় ঘুরছিল। আমি কঠিন ভাবনায় ডুবে গেলাম। বিছানায় বসে ল্যাপটপে কাজ করছি। পিচিটা ঘরের একবার এদিকে যাচ্ছে তো আরেকবার ওদিকে যাচ্ছে। আমি একটু মাথা তুলে তার দিকে তাকালাম। মুখে আঙ্গুল দিয়ে কি যেন ভেবে হাঁটাহাঁটি করছে। আমি আবার চোখ নামিয়ে নিলাম। সে সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার প্রেমে পড়েছেন? আমি তার কথা শুনে হা হয়ে গেলাম। এটা কি বলল? ও কিভাবে জানলো এসব? সাইফ কি ওকে কিছু বলেছে? না, ও তো কখনোই বলবে না। তাহলে আমি তাকে কিছু বুঝতে না দিয়ে খুব স্বাভাবিকভাবে বললাম, প্রেম কি তুমি বোঝো? বুঝি। আমি তাকে ইশারায় সামনে বসতে বলে জিজ্ঞেস করলাম, বলো দেখি প্রেম করলে কি হয়? সে বসতে বসতে বলল, সারাদিন ঘুরে বেড়ায়, একসাথে থাকে, ফুচকা খেতে যায়, সুন্দর সুন্দর কথা বলে। আমি কি এরকম কিছু করেছি? সে মাথা নাড়িয়ে না বলল। তাহলে? কিছু না, এমনিতেই জানতে ইচ্ছা করলো তাই জিজ্ঞেস করলাম। বলেই সে উঠে গেল। আমি তার যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ভাবলাম, এতদিনে যতটুকু চিনেছি এটা তার কথা না। কেউ তো তাকে এসব বলেছে, তা না হলে তার মাথায় এসব আসার কথা না। কাল একটু দেখতে হচ্ছে বিষয়টা। আমি আজ একটু আগেই গিয়েছিলাম কলেজে ফারিয়াকে আনতে। শাওনের সাথে গল্প করে বের হয়ে দেখি ফারিয়ার সব ফ্রেন্ডরা মিলে মাঠে বসে বাদাম খাচ্ছে। কি হচ্ছে? আমার কথায় সবাই পিছনে ঘুরে তাকায়। আমি কথাটা বলে তাদের মাঝখানে বসে পড়লাম। তার এক বন্ধু আমার দিকে বাদাম এগিয়ে দিল। থ্যাঙ্কস বলে কয়েকটা বাদাম হাতে নিয়ে ছিলতে লাগলাম। আমি একটা বাদাম মুখে দিতে যাব, এমন সময় নীলা বলল, আপনি ফারিয়ার কাজিন হলে তো আমাদেরও ভাইয়া হচ্ছেন। তার কথা শুনে আমি হাঁ করে
মুখের সামনে বাদামটা ধরে ফারিয়ার দিকে একবার কঠিন দৃষ্টিতে তাকালাম। তার মানে আমাকে সে নিজের কাজিন বলে পরিচয় দিয়েছে। তোমাকে যতটা ইনোসেন্ট ভেবেছিলাম ততটা তুমি নও। আমাকে তুমি এখনো চিনতে পারোনি। আমি এত সহজে ছেড়ে দেই না বেবি। আমি বাদামটা মুখে দিয়ে চিবুতে চিবুতে নীলার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, আমি ফারিয়ার যেই হই, তুমি আমাকে কি বলবে সেটা তুমিই ডিসাইড করো। আমার কথায় মেয়েটা রীতিমতো ক্রাশ খেলো। সব কয়টা দাঁত বের করে আমার দিকে তাকালো। আমি একটু কপাল ভাঁজ করে বাঁকা হেসে অ্যাটিটিউড নিয়ে তার সাথে আই কন্ট্যাক্ট করলাম। সে আরেক দফা ক্রাশ খেলো আমার উপরে। সেও আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। এসব দেখে ফারিয়ার গায়ে আগুন লেগে গেল। আমি তার দিকে না তাকিয়েও বেশ বুঝতে পারছি সেই মুহূর্তটাকে নষ্ট করতে ফারিয়া চেঁচিয়ে বলল, বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। আমি একটু বিরক্ত ভাব দেখিয়ে তার দিকে তাকালাম। ফারিয়া এবার চরম রেগে গেল। আমি একটা ইনোসেন্ট লুক নিয়ে নীলার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আজ আসি, দেখা হবে। বলেই ফারিয়ার দিকে তাকিয়ে বললাম, চলো। সে আমার পিছনে পিছনে এসে গাড়িতে বসে পড়ল। আমি গাড়ি স্টার্ট দিয়ে একটা হিন্দি রোমান্টিক গান চালিয়ে দিয়ে গুনগুন করে গাইতে গাইতে গাড়ি চালাতে লাগলাম। ফারিয়া মুখটা কালো করে সামনে তাকিয়ে থাকলো। আমি তার দিকে একবারও তাকালাম না। দুই হাতের কোণের উপরে ভর দিয়ে বারান্দায় দাঁড়িয়ে সামনে তাকিয়ে আছি। খাবেন না? আমি পিছনে ঘুরে দেখি পিচ্চিটা দাঁড়িয়ে আছে। আমি তার কথার উত্তর না দিয়ে এক হাত ভাঁজ করে আরেক হাত থুতনিতে রেখে বললাম, তুমি না আমাকে জারিফ ভাইয়া বলতে? সে আমার কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আমি আবার বললাম, বলো না কেন? সে ভ্রু কুঁচকে বলল, আপনি তো বলতে নিষেধ করেছেন। ও আচ্ছা, আজ থেকে আবার বলবে। আমি কথাটা শেষ করেই নিচে গেলাম আর সে আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আমি রেডি হচ্ছি। পিচিটা সেই তখন থেকে আমার রেডি হওয়া দেখেই যাচ্ছে। আমি আয়নায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে আয়নায় তার দিকে একবার দেখে নিলাম। সে আজ কোনো কারণে আমার উপরে ভীষণ বিরক্ত। একরাশ বিরক্ত নিয়ে মুখ গোমড়া করে তাকিয়ে আছে। তার সেই বিরক্ত ভাবকে পাত্তা না দিয়ে আমি ফোনটা নিয়ে নিচে গেলাম। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে নেমে এলো। আমি কাল থেকে তার সাথে কিছুটা অদ্ভুত আচরণ করছি, যেটা তার পছন্দ হয়নি, কিন্তু আমি তার সেসব পাত্তা না দিয়েই নিজের মতোই চলছি। গাড়িতে আমরা একটা কথাও বললাম না। প্রতিদিনের মতো ইংলিশ গান শুনতে শুনতে কলেজের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি আর ফারিয়া গাড়ি থেকে নেমে সামনাসামনি দাঁড়িয়ে আছি। এমন সময় নীলা কোথা থেকে এক গুচ্ছ গোলাপ আমার সামনে ধরে আমাকে আই লাভ ইউ বলল। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। একবার ফারিয়ার দিকে তাকিয়ে নীলার দিকে তাকালাম। আমার উপরে ক্রাশ খেয়েছে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এমন কিছু করবে তা আন্দাজও করতে পারিনি। আমি একটু হেসে তার হাত থেকে ফুলগুলো নিয়ে বললাম, এভাবে আগে কখনো কেউ প্রপোজ করেনি, এটাই প্রথম তো, তাই একটু ভাবতে হবে। আমি তোমাকে পরে উত্তর দিব, কেমন? সে একটু লজ্জা পেয়ে ফারিয়ার দিকে তাকিয়ে হেসে চলে গেল। আমি ইনোসেন্ট ফেস নিয়ে ফারিয়ার দিকে তাকালাম, কিন্তু ফারিয়া যেন তার দৃষ্টি দিয়ে আমাকে খেয়ে ফেলবে। কিছু না বলে রাগ করে চলে গেল। দূর থেকে এসব সাউন্ড দেখছিল। সে কাছে এসে বলল, কিসব নাটক চলছে, কিছুই বুঝলাম না। আমি একটু হেসে বললাম, বউ আমার তার বন্ধুদের বলেছে আমি কাজিন, তাই বউকে একটু শেখাচ্ছি মিথ্যা বলার বিপদ কি হতে পারে। বলেই দুজনে হাসতে লাগলাম। সেই সকাল থেকে মাথাটা গরম হয়ে আছে, আরো বেশি গরম হয়ে যাচ্ছে জারিফকে দেখলেই। এই জন্যই আমি জারিফের কাছ থেকে কিছুটা দূরত্ব রেখে চলছি, যাতে আরো বেশি মাথাটা গরম না হয়ে যায়। লোকটা কেমন অদ্ভুত। একটা মেয়ে এসে প্রপোজ করলো আর উনি হাসি মুখে ফুল নিয়ে নিল। উনি তো বিবাহিত, বলতেই পারতো, কেন বললো না? আর কি দরকার ছিল কালো তো হাসাহাসি করার? সেই জন্যই তো এমন হয়েছে। ওদের সাথে অত কথা না বললেই কিছুই হতো না। বাজে লোক একটা। নীলার ওই ঘটনার পর থেকে ফারিয়া
আমার সাথে খুব ভালো আচরণ করছে না। এমন একটা ভাব ধরছে যেন এই সব কিছুর জন্য আমিই দায়ী। সব কিছু বুঝতে পেরে আমিও তাকে খুব একটা পাত্তা দিচ্ছি না। তবে ও আমার উপরে এতটা রেগে আছে যে স্বাভাবিক কথাও বলছে না। কিন্তু এখানে আমার কি দোষ? সত্যি কথাটা বললেই তো এমন হতো না। তার একটু শিক্ষা পাওয়া উচিত। পরের দিন আমি ফারিয়াকে কলেজে নামিয়ে দিয়ে গাড়িতে উঠতে যাব, ঠিক তখনই নীলা এসে সামনে দাঁড়ায়। তারপর আমার কাছে জানতে চাইলো আমি কি ভেবেছি। আমি একটু হালকা হেসে তাকে বললাম, আমার কাজিন তোমাকে উত্তরটা দিবে। আমি তাকে সব বুঝিয়ে দিয়েছি। বলেই আমি ফারিয়ার দিকে তাকিয়ে বললাম, ওকে ভালো করে বুঝিয়ে দিও কেমন? সে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি তার উপরে 100 কেজি ওজনের বস্তু চাপিয়ে দিয়েছি। আমি আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম। জারিফ বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি কফি নিয়ে গিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছি। সে বুঝতে পেরে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত থেকে কাপটা নিয়ে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনার সাথে আমার কথা আছে। আমার কথা শুনে সে কপাল ভাঁজ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে তাকিয়েই। আপনি কেন নীলাকে বললেন আমি আপনার উত্তরটা দিব? আমি তো জানি না আপনার উত্তর কি। আমি একটু আস্তে করে কথাটা বললাম। উনি সেই কঠিন দৃষ্টি নিয়ে এক পা করে আমার দিকে এগিয়ে এলেন, আর আমি তার কাছ থেকে পিছিয়ে যেতে লাগলাম। উনি পাশের টেবিলে কাপটা রাখলেন আমার দিকে তাকিয়েই। আমি পিছাতে পিছাতে দেয়ালে ঠেকে গেলাম। উনি আমার দুই পাশে দুই হাত রেখে আমার দিকে ঝুঁকে গেলেন। ওনার নিঃশ্বাস আমার মুখে পড়ছে, ওনার হার্টবিট আমি শুনতে পাচ্ছি। তার চোখের মাঝে আমি হারিয়ে যাচ্ছি। তার মাতাল করা পারফিউমের ঘ্রাণ আমাকে তার কাছে টানছে। এতদিনে তৈরি হওয়া সমস্ত আবেগ ছুটে বেরিয়ে আসতে চাইছে। তুমি কি উত্তর দিয়েছো? উনি নেশাভরা কণ্ঠে বললেন। তার কথা শুনে আমি একটু চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করলাম। তারপর চোখ খুলে আমি না বলে দিয়েছি। বলেছি আপনি এসব নিয়ে ইন্টারেস্ট না। এক নিঃশ্বাসে বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। উনি খুব শান্ত কণ্ঠে বলল, কেন বলেছো? এবার আমি একটু রেগে গেলাম। আমি একটু চিৎকার করে বললাম, কেন বলেছি মানে কি? আপনি তো বিবাহিত, তাহলে ওর সাথে কেন প্রেম করবেন? উনি এবার একটু রাগী স্বরে বললেন, তাহলে কাজিন কেন বলেছিলে? আমি এবার ভয় পেয়ে যাই। কিছু না বলে মাথা নিচু করে নেই। উত্তর দিবা না থাপ্পড় খাবা? ওনার ধমকে আমি কেঁপে উঠি। এবার উনি সত্যি সত্যি অনেক রেগে গেছেন। প্রথমবার ওনার রাগ দেখে ভয়ে চোখ থেকে পানি পড়ছে। চোখের পাতা পিটপিট করে পানি আটকানোর চেষ্টা করছি, কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ করে তারা অঝরে নিচে নামছে। স্টপ ক্রাইং। এতটা শান্ত গলায় বলল যে শুধু আমার কান পর্যন্ত এই কথাটা পৌঁছালো। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, মিথ্যা বলে অন্যায় করেছো, কিন্তু কেন বলেছো জানতে পারি? তার শান্ত কণ্ঠ শুনে আমি সাহস পেলাম। মাথা তুলে বললাম, ওরা ভাববে এত ছোট মেয়ে বিয়ে করেছে, তাই বলতে চাইনি। কেন? ছোট মেয়েরা বিয়ে করে না? করে, কিন্তু ওই সময় কিছু না ভেবে বলে ফেলেছি। আমার কথা শেষ হতেই উনি আমাকে ছেড়ে দিয়ে কাপটা নিয়ে বারান্দায় গিয়ে সিগারেট জ্বালালেন। বেশি কিছু না বুঝলেও এটা বুঝতে বাকি রইল না যে উনি আমার কাছে একটু হলেও কষ্ট পেয়েছেন। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি বুঝতে পেরে একটু আর চোখে আমাকে দেখে সিগারেটটা ফেলে দিলেন। আমি মাথা নিচু করে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আপনি আমার উপর রাগ করেছেন? সরি, আর কখনো মিথ্যা বলবো না। ইটস ওকে, যাও শুয়ে পড়ো। উনি সামনে তাকিয়ে বলেন। আমি আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে শুয়ে পড়লাম। ভালোবাসা বড়ই অদ্ভুত। ভালোবাসলে মানুষ স্বার্থপর হয়ে যায়, পাশের মানুষটার কথা চিন্তা করে না। আমি শুধু নিজের ভালোবাসার কথা ভেবে তাকে আমার প্রতি দুর্বল করার চেষ্টা করছি, কিন্তু একবারও তার কথা ভাবিনি সে কি আমাকে মেনে নিতে পেরেছে নাকি শুধু সবার চাপেই বিয়েটা করেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে ভাবছি, সে কি আমাকে ভালোবাসতে পারবে? তার মনে কি আমাকে জায়গা দিতে পারবে? ও অনেক ছোট, সবেমাত্র ওর জীবন শুরু। ভালোবাসা, ভালো লাগা এই সময়ে তার জীবনে আসতে শুরু করবে। তখন যদি সে আমাকে মেনে নিতে না পারে, মা কি আমাকে তার সাথে বিয়ে দিয়ে তার উপর জোর করে চাপিয়ে দিল? আমি তাকে ভালোবেসেছি, তাই বলে আমার ভালোবাসা তার উপরে চাপিয়ে দিতে পারি না। না, আমাকে তার কাছ থেকে দূরে থাকতে হবে। আমি গিয়ে তার পাশে বিছানায় বসলাম। নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি তাকে কোনো রকম জোর করতে চাই না, সব কিছু তার উপরে ছেড়ে দিলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পড়লাম। আজ কলেজ ছুটি, তাই বাড়ির কাজ করছিলাম।
জারিফ সকাল সকাল উঠে রেডি হয়ে নিচে নেমে এলো। কি যেন কাজ আছে তাই তাড়াতাড়ি করে না খেয়ে বাইরে চলে গেল। আমার দিকে একবারও তাকালো না। মনে হয় তার রাগ এখনো কমেনি। আমি তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু সে সেই দিকে না তাকিয়েই চলে গেল। তোর কি হয়েছে ঠিক করে বলতো। সাইফ আমাকে জিজ্ঞেস করলো। আমি চেয়ারে বসে চোখ বন্ধ করে গান শুনছিলাম। তার কথায় চোখ খুলে বললাম, কিছু না। সে আমার কথা বিশ্বাস করলো না। শাওনের দিকে তাকিয়ে বলল, তুই, আমি আর জারিফ আমরা ঠিক কবে থেকে একসাথে আছি বলতে পারিস? শাওন একটু ভেবে বলল, সেই ছোটবেলার কথা, এতদিনে কি মনে আছে? এবার সে আমার দিকে তাকিয়ে বলল, এতদিনে একটা মানুষকে এতটা চেনা সম্ভব যে সে মিথ্যে বলছে না সত্যি বলছে? আমি কোনো কথা না বলে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালাম। একটা সিগারেট জ্বালিয়ে বাইরে তাকিয়ে আছি। ফারিয়াকে বিয়ে করে আমি ভুল করিনি তো? অসহায়ভাবে বললাম। দুজনই একসাথে বলে উঠল, কি বলছিস এসব? সাইফ আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে খুলে বল। ফারিয়া অনেক ছোট। ও নিজের পছন্দ অপছন্দ ভালো করে এখনো বোঝে না। যখন বুঝতে পারবে তখন যদি আমাকে মেনে নিতে না পারে। আমি একটা বড় নিঃশ্বাস ছেড়ে বললাম, শাওন আমার কথা শুনে বলল, আমার মনে হয় কোনো কিছু ভাবার আগে তোর ওকে একটু সময় দেওয়া দরকার। তারপর সবকিছু ভেবে দেখা যাবে কি করা যায়। আমি কোনো কথা না বলে মাথা নাড়ালাম। সাইফ বলল, তোর যদি এমন মনে হয় তাহলে কিছুদিন ওর কাছে থেকে একটু দূরত্ব বুঝায় রাখ। তাহলে অন্তত ওর আচরণ বুঝতে পারবি ও কি চায়। কারণ ও যে পরিবেশ থেকে বড় হয়েছে সেখান থেকে ভালোবাসাটা বোঝা ওর জন্য একটু কঠিন। আমি বাইরে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছি। অনেক রাত হয়ে গেছে, জারিফ এখনো আসছে না। সে সন্ধ্যাবেলাতেই বাড়িতে চলে আসে, কিন্তু আজ এত রাত হয়ে গেল তার কোনো খবর নেই। আমি তাকে ফোন দিলাম। প্রথমবার ফোনটা বেজে গেল কিন্তু ধরলো না। দ্বিতীয়বার ফোনটা বাজতেই ধরে ফেললো। হ্যালো, কোথায় আপনি? কখন আসবেন? আমি একটু বিচলিত হয়ে বললাম। উনি একটু ভেবে বললেন, আসছি। বলেই ফোনটা রেখে দিলেন। আমি ফোনটা রেখে দিয়ে নিচে গিয়ে সোফায় বসে টিভি অন করে দিলাম। বারবার দরজার দিকে তাকাচ্ছি। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বাজলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। জারিফ দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার মনটা খুশি হয়ে গেল। আমি হেসে বললাম, এত দেরি হলো যে? উনি ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, একটু কাজ ছিল। বলেই ওপরে চলে গেলেন। আমিও ওপরে গিয়ে তার জন্য অপেক্ষা করছি, আর উনি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছেন। বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, খাবার দিব? উনি চুল ঠিক করতে করতেই বললেন, আমি খেয়েছি। বলে এসে বিছানায় শুয়ে পড়লেন। আমি তার আচরণে একটু অবাক হলাম। প্রায় 6 মাস হলো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু কখনো এরকম আচরণ সে করেনি। আমি একটু বসে থেকে শুয়ে পড়লাম। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে জারিফের জন্য অপেক্ষা করছি। জারিফ ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমার একটা মিটিং আছে, তোমাকে ড্রাইভার কলেজে নামিয়ে দিবে। আমি অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। ওনার সাথে ব্যস্ততা থাকলেও অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যায়। এমন কি কাজ আছে যে আমাকে নামিয়ে দিতে দেরি হয়ে যাবে? কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল ছিল না। ড্রাইভার আমাকে কলেজে নামিয়ে দিল। মনটা ভীষণ খারাপ, কিছুই ভালো লাগছে না। ক্লাসেও মন বসছে না। বুকের মাঝে কেমন যেন শূন্যতা কাজ করছে। কেমন জানি একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা নেই, কিন্তু কেন তা বুঝতে পারছি না। কলেজ থেকে ফিরে দেখি ফুফু এসেছে। আমি দৌড়ে গিয়ে ফুফুকে জড়িয়ে ধরলাম। কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো ফুফু? ভালো আছি। শোন, তোর বাবা ফোন করেছিল, আমাদের যে একটা মিলাদ মাহফিল হয় সেটা হবে আগামী পরশু। তাই আমি গ্রামে যাচ্ছি, তোকে নিয়ে যেতে বলেছে। গ্রামে যাওয়ার কথা শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু কি একটা মনে করে সবার দিকে তাকালাম। মা বলল, জারিফকে আমি বলছি ওর কাজ আছে তাই আসতে পারবে না, তোমাকে যেতে বলেছে, ও গিয়ে তোমাকে নিয়ে আসবে। আমি খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলাম। সবকিছু গুছিয়ে নিয়ে ফুফুর সাথে রওনা হলাম। বাড়ি যাওয়ার খুশিতে আমার কিছুই মাথায় থাকলো না। বেশ কয়েকদিন থাকলাম বাড়িতে। এই কয়েকদিনে জারিফের সাথে আমার কথাই হয়নি। অফিসের কাজে নাকি খুব ব্যস্ত। সাইফ ভাইয়ের সাথে নাকি কথা হয়, আর আমি সেখান থেকেই তার খবর নিয়েছি। কাল সাইফ ভাইয়েরা চলে যাবে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ জারিফ বলেছে সে এসে আমাকে নিয়ে যাবে। সে কবে আসবে আমি জানি না। আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে জারিফের কাছে ছুটে যাই,
তার প্রতি আমার সমস্ত অনুভূতি আজ যেন উপচে পড়ছে। তার কথা মনে পড়তেই আমার চোখ থেকে পানি বেরিয়ে পড়লো। নিজের বাড়ি ছেড়ে যেদিন তাদের বাড়ি গিয়েছিলাম সেদিনের থেকেও বেশি কষ্ট হচ্ছে আজ জারিফকে ছাড়া থাকতে। নিজের বাড়ি আর বাড়ির মানুষগুলোকেও আজ তেমন আপন মনে হচ্ছে না। সবার মাঝে থেকেও কেমন যেন একটা অপূর্ণতা আমাকে গ্রাস করছে। সেটা একমাত্র জারিফই পারে পূরণ করতে, কিন্তু সে কি আসবে আমাকে পূর্ণ করতে? আমি বাসায় বসে ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখে আমি অবাক হয়ে গেলাম। ফারিয়া? এত রাতে? ওর তো এতক্ষণ জেগে থাকার কথা না। কোনো সমস্যা হলো না তো? আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ পেলাম। কি হয়েছে? কাঁদছো কেন? আমি একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করলাম। সে কাঁদতেই থাকলো। কথা বলো। আমি খুব শান্ত গলায় বললাম, আপনি আমাকে কবে নিতে আসবেন? সে কাঁদতে কাঁদতে বলল। আমি কথা শুনে খুব অবাক হলাম। ফারিয়া আমাকে এমন কথা বলবে তা আমার ধারণা ছিল না। আমি খুব শান্তভাবে বললাম, কেন? আর থাকতে ইচ্ছা করছে না? না, আমি আপনার কাছে যাব। বলেই সে জোরে কেঁদে ফেলল। ঠিক আছে, এখন ঘুমাও। বলেই আমি ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে কিছুক্ষণ ভাবলাম, তারপর শুয়ে পড়লাম। আমি গোসল শেষ করে ভেজা কাপড় মেলে দিচ্ছিলাম উঠোনে। হঠাৎ সীমা ছোট মা এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। আমি একটু ভ্রু কুঁচকে তাকাতেই বলল, জামাই এসেছে। বলেই ছোট মা চলে গেল। এত খুশি কেন হচ্ছে? সে কাউকে না জানিয়ে এসেছে, তাই তার আগমনে সেই খুশি সবার চোখে ফুটে উঠেছে। আমার মুখে একটা হাসি ফুটে উঠল, কিন্তু কেন সেটা আমি বুঝতে পারলাম না। সীমা আমার কাছে এসে বলল, তোকে সবাই বারান্দার সাথের ঘরটাতে ডাকছে। আমি দেরি না করেই সীমার পেছনে পেছনে চলে গেলাম। সবাই ডেকেছে, কোনো জরুরি কথা হবে মনে হয়। ঘরে ঢুকেই দেখি জারিফ একা দাঁড়িয়ে আছে, আবার সেই কঠিন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে আর আমি পিছিয়ে যাচ্ছি। আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। আমি আরেকটু পিছাতেই দেয়ালে আটকে গেলাম। জারিফ আমার কাছে এসে আমার সামনে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কোনো অনুভূতি হয়? আমি তার কথায় চোখ খুলে তার দিকে তাকালাম। তার চোখ আজ অন্য কথা বলছে। সেই ভাষা বোঝা আমার সাধ্যের বাহিরে। আমি লজ্জায় আবার চোখ বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পর আমি তার কোনো অনুভূতি না পেয়ে আমি চোখ খুলে দেখি সে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি এবার চলে যেতে নিলে তার পাশ কাটতেই সে আমার হাত ধরে ফেলে। আমি দাঁড়িয়ে যাই। ভালোবাসো আমাকে? তার কণ্ঠের আবেগ আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আমি তার কাছ থেকে পালাতে চাইছি। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাত ছেড়ে দিল। তারপর আমার উল্টা দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তুমি এতটাও ছোট না যে আমার কথা বুঝতে পারোনি। তুমি নিজেকে আমার কাছ থেকে গুটিয়ে রাখতে পারো, কিন্তু তোমার চোখের ভাষা আমার প্রতি, তোমার সমস্ত আবেগ আমার কাছ থেকে গোপন করতে পারবে না। তোমার চোখ স্পষ্ট বলে দিচ্ছে আমার প্রতি তোমার অনুভূতি, যার টানে আমাকে এত দূর নিয়ে এলে। তার কথাগুলো আমার বুকের মাঝে এক অনুভূতি তৈরি করলো, কিন্তু এই অনুভূতি আমার চেনা। জারিফ আমার আশেপাশে থাকলেই শুধু এই অনুভূতি হয়। আর আমি এই অনুভূতির নামটাও জানি, ভালোবাসা। হ্যাঁ, আমি জারিফকে ভালোবাসি, কিন্তু এই অনুভূতি তার সামনে প্রকাশ করার সাহস আমার নেই। আমি সবসময় তার কাছ থেকে পালিয়ে এসেছি, যাতে সে আমার এই অনুভূতি বুঝতে না পারে। জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি তার সামনে লজ্জায় প্রকাশ করতে পারছি না। আজ আমার আবেগ অনুভূতি লজ্জার কাছে হার মেনে দমে যাচ্ছে, কিন্তু অবশেষে সে বুঝেই নিল। তুমি যতদিন না নিজেই আমাকে তোমার ভালোবাসার কথা বলবে ততদিন আমি অপেক্ষা করব। জারিফের কথায় আমি বাস্তবে ফিরলাম। আমার ভালোবাসার শহরে তোমার নিমন্ত্রণ রইল। যেদিন নিমন্ত্রণ গ্রহণ করবে সেদিন তোমাকে সাদরে গ্রহণ করব। সেদিন আমার ভালোবাসা পূর্ণ হবে। তার কথায় আমার মনে প্রেমের জ্বর উঠল। আমি আর তার সামনে থাকতে পারলাম না, এক দৌড়ে চলে গেলাম। দুপুরে খাওয়া শেষ করে জারিফ আর সাইফ ভাইয়া বারান্দায় বসে কি নিয়ে খুব হাসাহাসি করছিল। আমি চা নিয়ে গেলাম। সাইফ ভাইয়ার ফোন বাজতেই সে উঠে গেল। জারিফ আমার দিকে খুব মনোযোগ দিয়ে দেখছে। আমি না তাকিয়েও বুঝতে পারছি, কিন্তু তার এই চাহনি আজ আমাকে দুর্বল করে দিচ্ছে। তাই আমি সেখানে দাঁড়াতেই চাইলাম না। চলে আসতে নিলেই জারিফ আমার ওড়না টেনে ধরে। আমি সামনের দিকে ওড়না ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলছি। নিমিষেই সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। আমার হার্টবিট এতটা বেড়ে গেল যে শব্দে নিজের কান ফেটে যাচ্ছে। অসহনীয় এক ভালো লাগা, আবার ভয়। কোন অনুভূতিটাকে প্রাধান্য দেয়া যায় আমার জানা নেই। কি সমস্যা তোমার?
তার ধমকে ঘোর কাটে। কোনো সমস্যা নেই, কাপা কাপা গলায় বললাম। তাহলে আমার কাছে আসছো না কেন? কাকা, কাজ করছিলাম। আমি এত দূর থেকে শুধু তোমার জন্য এসেছি। ওড়নাটা ছেড়ে দিয়ে চাপা অভিমান নিয়ে বলল। বুকের ভেতরে কেমন যেন চাপা কষ্ট নাড়া দিয়ে গেল। তার দিকে ঘুরে বললাম, কিছু লাগবে? তোমাকে? একটু হেসে বলল। লজ্জায় মাথা নামিয়ে নিলাম। সাইদ ভাইয়া চলে আসলো। আমি আর না দাঁড়িয়ে চলে আসলাম। রাত 10টা মানে গ্রামে অনেক রাত। চারিদিকে সব স্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে 2-1টা জোনাকি পোকা উড়ে যাচ্ছে। আমি জানালার পাশে বসে দেখছি। ওখানে বসে কি করছো? জারিফের কথায় ভয় পেয়ে যাই। আমাকে ওভাবে ভয় পেতে দেখে সে শব্দ করে হেসে উঠল। আমি রাগ করে তার দিকে তাকালাম। হাসার কি হলো? কি ভেবেছিলে, ভূত? বলে আবার হাসলো। আমি তার দিকে রাগ করেই তাকিয়ে থাকলাম। তুমি ভূতে ভয় পাও? কেন, আপনি পান না? না, ভয় পাওয়ার কি আছে? সামনে ওই যে তালগাছটা আছে, ওইটাতে ভূত আছে। সে আমার কথা শুনে জানালার কাছে এলো তালগাছটা দেখার জন্য। তুমি দেখেছো? তালগাছের দিকে তাকিয়ে বলল, না, অনেকেই দেখেছে, তারা গল্প বলেছে, আমি শুনেছি। এসব ভূত বলে কিছু হয় না, সবই মানুষের সাবকনশিয়াস মাইন্ডের খেলা। তুমি তো সায়েন্সে পড়ো, তবুও কিভাবে ভূত বিশ্বাস করো? ভূত বিশ্বাস করার জন্য লেখাপড়ার প্রয়োজন হয় না। যারা দেখেছে তারা গল্প শোনালে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। আমার এসব বিশ্বাস করে লাভ নাই। আমার উপরে এমনিতেই তো একটা পেতনি ভর করে আছে। তাই নাকি? কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, কিন্তু আমার পেতনিকে আমি ঘাট থেকে নামিয়ে সারা জীবনের জন্য বুকে রাখতে চাই। আমি তার কথা বুঝতে পেরে উল্টা দিকে ঘুরে একটু হেসে জানালা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সে আর কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। শরীরে কারো একটা শীতল হাত অনুভব হতেই আমি চিৎকার করে বসে পড়লাম। জারিফ ঘুম থেকে চমকে উঠলো আমার চিৎকারে। উঠেই দেখলো তার হাত আমার গায়ে পড়েছে, আর এই জন্যই আমার এই জঘন্য চিৎকার। সরি, আসলে ঘুমের মধ্যে বুঝতে পারিনি। বলেই সে মাঝখানে কোলবালিশটা দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আমি এরকম একটা কাণ্ডে ভীষণ লজ্জা পেলাম। পুরো বাড়ি হয়তো শুনে ফেললো, আর তাছাড়াও জানি না সে কি ভাবলো। কিন্তু ঘুমানোর আগে ভূতের গল্প করায় আমি ভীষণ ভয় পেয়ে যাই। তাই ঘুমের মাঝে এমন হওয়াতেই ভয় পেয়ে চিৎকার দেই। কি একটা পরিস্থিতির সৃষ্টি হলো, ধুর। মাঝে মধ্যে এমন সব কাণ্ড করে বসি। আগে চোখ খুলে দেখে নেওয়া উচিত ছিল, তারপর তার হাতটা আলতো করে সরিয়ে দিতে পারতাম। শুয়ে শুয়ে ভাবছি, ঘুম আসছে না কিছুতেই। জারিফ কি ভাবলো সেটাই বারবার মাথায় ঘুরছে। আলো এসে চোখে পড়তেই খুব বিরক্তি নিয়ে চোখ খুললাম। চোখ খুলে অবাক হলাম। অনেকটা বেলা হয়েছে, এই প্রথম আমি এত বেলা করে উঠেছি। তাতেই মনে পড়লো কাল রাতের কাহিনী। খানিকটা লজ্জা পেলাম। পাশে দেখলাম জারিফ ঘুমাচ্ছে, তাই আস্তে করে উঠে গেলাম। আমি নাস্তা রেডি করছিলাম, তখনই জারিফ এসে বলল বাসায় যাওয়ার কথা। অফিস থেকে কল এসেছে, জরুরি কাজ আছে। এখন বের হলে বিকেলের মধ্যে পৌঁছে যাব। ফুফুরে যেতে দেরি হবে, তাই আমরা আগে রওনা দিলাম। যাওয়ার সময় মা খুব কাঁদছিলেন, আমারও একটু কান্না পাচ্ছিল। কিন্তু তার চেয়ে জারিফের সাথে যাওয়ার আনন্দটাই মনে হয় বেশি। মানুষ যখন প্রেমে পড়ে তখন সেই ভালোবাসার মানুষটার সান্নিধ্য পেতে কাছের মানুষগুলোর এই অবাধ আবেগও তুচ্ছ মনে হয়। আমারও এখন তেমন মনে হচ্ছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাসায় পৌঁছে জারিফ আমাকে নামিয়ে দিয়ে সোজা অফিসে গেল। আমি বাসায় ঢুকে সবার সাথে অনেক গল্প করলাম। অনেকটা সময় গল্প করার পর রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খেয়ে শুয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেছে, এখনো জারিফ আসেনি। আমি শুয়ে শুয়ে জারিফের জন্য অপেক্ষা করছিলাম। একটু চোখটা লেগে আসতেই কলিং বেলের আওয়াজ পেলাম। দৌড়ে গিয়ে গেট খুললাম। খুলতেই জারিফকে দেখে মুখে হাসি চলে এলো। কি ব্যাপার মিসেস জারিফ রহমান, কারোর জন্য অপেক্ষা করছিলে বুঝি? সে হাসি মুখে আমাকে জিজ্ঞেস করলো। কি অদ্ভুত, তার মুখে নিজের নামটা এভাবে শুনে মনের মাঝে একটু ভালো লাগা কাজ করলো। আমি চাইতেও নিজের সেই ভালো লাগার আবেগময় হাসি আটকাতে পারলাম না। এত দেরি হলো যে? আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম। একটা মিটিং ছিল। সে ঢুকতে ঢুকতে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। খেয়ে এসেছি, উপরে এসো। বলেই চলে গেল। আমিও উপরে গেলাম। জারিফ ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো আমি বিছানায় বসে আছি। সে এসির টেম্পারেচার অনেকটা কমে দিল। কি করছেন, ঠান্ডা লাগছে তো? আমি বিরক্ত হয়ে বললাম। কিন্তু আমার তো গরম লাগছে। তুমি কম্বল উড়িয়ে শুয়ে পড়ো, তাহলে আর ঠান্ডা লাগবে না। বলে উনি একটু বাঁকা হাসলেন। আমি তার হাসি দেখতে পেলাম ঠিকই, কিন্তু মানে বুঝতে পারলাম না। আমি কোনো কথা না বলে কম্বল নিয়ে শুয়ে পড়লাম।
পরিবেশটা কিন্তু বেশ লাগছে। ঘরটা হালকা ঠান্ডা, তার মাঝে কম্বল নিয়ে ঘুমানো, ঘুমটা বেশ হবে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছি আর পিচ্চিটাকে দেখছি। এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমিও সিগারেটটা শেষ করে গিয়ে শুয়ে পড়লাম। কম্বলটা উড়ে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে ফেললাম। খানিকক্ষণ পিচ্চিটাকে দেখলাম মন ভরে। তারপর 2 হাতে তাকে জড়িয়ে নিলাম। তার এসির ঠান্ডায় সে একটু উষ্ণতা পেতে আমার বুকের মাঝে এসে ঢুকে পড়ল। আমিও তাকে জড়িয়ে নিলাম শক্ত করে। কাল অনিচ্ছাতেই আমার হাত তোমার গায়ে লেগে যাওয়ায় তুমি সিন ক্রিয়েট করেছিলে, তাই তো আজকে নিজে থেকেই তোমাকে আমার সাথে জড়িয়ে ঘুমাতে বাধ্য করলাম। আমি এত সহজে ছাড়ার পাত্র নই। যা করবে তার ফল তুমি খুব তাড়াতাড়ি পাবে। আমি ভেবেই একটু হেসে ঘুমিয়ে গেলাম। নিজের উপর একটা চাপ অনুভব করতেই চোখ খুললাম। খুলেই দেখলাম আমি জারিফের সাথে লেপ্টে আছি। এক ঝটকে আমার প্রেশার নীল হয়ে গেল, হাত পা অসাড় হয়ে আসছে। আমি ঘামছি, কারণ জারিফ আমাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে পড়ছে। সেই নিঃশ্বাসের উষ্ণতা আমার কাছে আজ 100 ডিগ্রির চেয়েও বেশি মনে হচ্ছে। এই উত্তাপ আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু নিজেকে ছাড়াতেও পারছি না, কারণ জারিফ আমাকে অনেক শক্ত করে ধরে আছে। মনে মনে দোয়া পড়ছিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পর জারিফ নিজে থেকেই ছেড়ে দিয়ে উল্টো ঘুরে ঘুমিয়ে গেল। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাই হোক, এই লোকটা তো আর আমাকে এইভাবে দেখেনি। ঘুমের মধ্যেই ধরেছিল, কিন্তু বুঝতে পারিনি। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। ফারিয়ার ওয়াশরুমে যাওয়ার পর আমি চোখ খুলে তাকে দেখে হাসলাম। খুব শাস্তি হয়েছে আজ। আমি কারো জন্য শাস্তি বাকি রাখি না। আমিও উঠে পড়লাম। ফারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে বিছানায় বসে ফোন চাপতে দেখে একটু থমকে গেল। লজ্জায় নাকি ভয়ে আমি বুঝতে পারলাম না। আমি তার দিকে তাকালাম না। আজ ছুটি, তাই ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপে কাজ করছিলাম। ফারিয়া 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। আমি ভালো করে তার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলাম। তারপর বললাম, তোমার সামনে পরীক্ষা, সময় নষ্ট না করে পড়তে বসো। সে কিছু না বলে আমাকে কাপটা দিয়ে টেবিলে বসে পড়েছে। মেয়েটার অনেক ধৈর্য। একবার পড়তে বসলে খুব মনোযোগ দিয়ে পড়ে। কোনো দিকে তার আর খেয়াল থাকে না। তার চুলগুলো খুব বিরক্ত করছিল, তাই চুলগুলোকে উঠিয়ে খোপা করে নিল। পেছন থেকে তার ফর্সা পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি নিজেকে ব্যস্ত রাখতে চেয়েও পারছি না। এই মেয়েটা এইভাবে আমার সামনে থাকলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? নিজের মন আর ব্রেনের সাথে রীতিমতো চতুর্থ বিশ্ব যুদ্ধ করছি, কিন্তু অবশেষে ব্রেইনকে পরাজিত করে মনের টানে আমি উঠে গেলাম। পিছনে দাঁড়িয়ে তার পিঠে স্লাইড করছি। হঠাৎই কোনো হাত আমার শরীরে স্পর্শ করে আমি কেঁপে উঠলাম। চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু ওনার স্পর্শ আরো গভীর হতে লাগলো। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। উনি বুঝতে পেরে আমার দিক থেকে উল্টো ঘুরে গেলেন। তার উল্টো ঘোরায় আমি সাহস পেলাম আর তার দিকে ফিরে তাকালাম। উনি উল্টো দিকে ঘুরে বললেন, সরি। কিন্তু এই শব্দটা আমার ভেতরটা ক্ষত বিক্ষত করে দিল। কিছুক্ষণের জন্য ওনার কষ্টটা আমি উপলব্ধি করতে পারলাম। হয়তো খুব বেশি ভালোবেসে ফেলেছে আমাকে, যার কারণে আমার কাছ থেকে দূরে থাকতে পারছে না। কিন্তু আমার কি উচিত আমি বুঝতে পারছি না। তার দিকে তাকিয়ে আছি করুণ দৃষ্টিতে, কিন্তু সেই দৃষ্টি তিনি ফিরেও দেখলেন না। দেখলে হয়তো বুঝতো। উনি বারান্দায় গিয়ে সিগারেট জ্বালালেন। আমি আবার টেবিলে বসে পড়লাম। বই খুলেও কিছুই পড়তে পারছি না। সেই ছোট কথাটা বারবার কানে বাজছে। আমি টেবিলে বসে বুঝতে পারছি উনি একটার পর একটা সিগারেট জ্বালিয়ে যাচ্ছেন, কিন্তু তার এই সিগারেটের আগুন মনে হচ্ছে আমার বুকে জ্বলছে। আমি সহ্য করতে না পেরে উঠে বারান্দায় যাই। উনি এতই গভীর চিন্তায় মগ্ন ছিলেন যে আমার উপস্থিতি বুঝতেও পারলেন না। আমি তার পাশে গিয়ে তার ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে ফেলে দেই। উনি চমকে আমার দিকে তাকালেন। জীবনেও বোধহয় কারো কাছে এতটা অবাক হননি। আমি রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এত কিছুর পর তার সাথে এরকম আচরণটা মনে হয় উনি হজম করতে পারছেন না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, কিছু বলবে? এত বেশি সিগারেট কেন খান? আমার কাছ থেকে এরকম প্রশ্ন উনি আশা করেননি। জানি না। একরাশ হতাশা নিয়ে ছোট করে উত্তর দিল, কোনো কারণ ছাড়া কেউ কিছুই করে না। তাই তাহলে আমার হাত থেকে সিগারেট ফেলে দেওয়ার কারণটাও নিশ্চয়ই তুমি জানো। আমার দিকে তাকিয়ে বলল। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ফেলি। সিগারেট খেলে ক্যান্সার হয়, আমি মাথা নিচু করেই বললাম। আমি মরে গেলে তো তুমি বেঁচেই যাবে। উনি সামনে তাকিয়ে বললেন, কিন্তু আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট নাড়া দিল। কষ্টের চাপে চোখের পানি বাঁধ মানল না, উপচে বেরিয়ে এলো। আমি উল্টো দিকে ঘুরে চোখের পানি মুছে নিলাম। উনি বারান্দায় দাঁড়িয়ে থাকলেন।
আমি ঘরে বসে ভাবছি, এই দূরত্বটা কি ওনার আসলেই প্রাপ্য? আমি কি নিজের লজ্জা সংকোচের কাছে ওনার ভালোবাসাকে অসম্মান করছি, ছোট করছি তার অনুভূতিগুলোকে? 2 হাতে মাথাটা চেপে ধরে চোখ বন্ধ করে আছি। খুব মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? জারিফের কথায় চোখ খুলে দেখি উনি বাইরে যাবার জন্য রেডি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। আমি কথাটাও ঠিকমতো বলতে পারছিলাম না, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। রেডি হয়ে নাও, বাইরে যাব। আমি তার কথায় অবাক হয়ে তাকালাম। আমার মাথা ব্যথা করছে আর উনি এসব কি বলছেন? বাইরে যাবে মানে? আমি মাথা নেড়ে না বললাম। উনি আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছেন আর বলছেন, থাক, রেডি হতে হবে না, এভাবেই চলো। রাতের বেলা কেউ তেমন খেয়াল করবে না। আমি তার দিকে তাকিয়ে আসছি। নিচে যেতেই মা বলল, কিরে, ওভাবে ওকে টেনে কই নিয়ে যাচ্ছিস? একটু বাইরে থেকে ঘুরে আসি। ওনার কথা শুনে মা একটু মুচকি হেসে মাথা নেড়ে যেতে বললেন। আমি দরজা থেকে বের হওয়া অবধি মার দিকে তাকিয়ে দেখলাম। উনি আমাদের এভাবে যেতে দেখে খুব খুশি হলেন। আমরা দুজন দুজনকে যে এভাবে মেনে নেব তা হয়তো ভেবেই তিনি এত খুশি। রাস্তায় হাঁটছি, কিন্তু উনি আমার হাতটা এখনো শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। আমি কিছু বলছি না, বেশ ভালোই লাগছে। তার সাথে এভাবে রাতে রাস্তায় হাঁটবো তা আমি কখনো ভাবিনি। ব্যথা কমলো? জারিফ সামনে তাকিয়ে জিজ্ঞেস করলো। আমি তার দিকে তাকাতেই চোখ আটকে গেল। রাস্তার নিয়ন আলোয় জারিফকে আজ একেবারে অন্যরকম লাগছে। আমার চোখ আজ বড্ড বেহায়া হয়ে উঠেছে। আমাকে দেখা শেষ হলে আমার প্রশ্নের উত্তরটা মনে করে দিয়েন ম্যাডাম। তার কথায় আমি লজ্জা পেয়ে সামনে তাকালাম। খেয়াল করলাম সত্যি তো মাথা ব্যথা একেবারেই নেই। এভাবে রাস্তায় হাঁটলে মাথা ব্যথা ঠিক হয়? আমি প্রশ্ন ছুড়ে দিলাম তার দিকে। সে আমার দিকে না তাকিয়ে বলল, যা শুনতে চাই তা তো কখনোই বলো না, উল্টা প্রশ্ন করে বসো। তার কথাটার চেয়ে তার গলার কষ্টটা আমাকে বেশি ঘায়েল করলো। আমি অপরাধীর মতো মাথা নিচু করে ফেললাম। বারান্দায় মেঝেতে বসে পা লম্বা করে দিয়ে পড়ছিলাম। জারিফ আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, প্রচন্ড রকমের নড়াচড়া করছে। তার কারণে আমি পড়ার মনোযোগ দিতে পারছি না। একটু বিরক্ত হলাম। সেটা জারিফের চোখে পড়তেই সে উঠে দাঁড়ালো। ঘরে যেতে যেতে বলল, আমি ঘরে যাচ্ছি, পড়া শেষ হলে আসিও। কথাটা শেষ হতেই আমি তার হাত ধরে ফেলি। উনি খুব অবাক দৃষ্টিতে একবার হাতের দিকে তাকালেন, তারপর আমার দিকে। ভাবতেও পারেননি আমি এমন কিছু করব। আমি তার দিকে তাকিয়ে বললাম, বিরক্ত হয়েছি ঠিকই, কিন্তু যেতে তো বলিনি, বসে থাকেন এখানে। সে আর কিছু না ভেবে আমার পাশে বসে পড়ল। সে সামনে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আমি তার চোখের দিকে তাক করে তাকাতেই দেখলাম সামনের বাড়ির ছাদে একটা মেয়েকে খুব মনোযোগ দিয়ে দেখছে। আমি রাগ করে উঠে ঘরে গেলাম। জারিফ আমার পিছু পিছু এসে বলল, কি হলো, পড়া শেষ? আমি তার দিকে রাগ করে তাকিয়ে বললাম, আমি পড়ছিলাম তাই আমার পাশে বসতে বলেছিলাম, অন্য মেয়েকে দেখতে বলিনি। সে একটু মুচকি হেসে বলল, আজকাল ভালোই খেয়াল রাখছো, ব্যাপার কি? আমি আরো রেগে গেলাম। একটু চিৎকার করেই বললাম, আপনার যা ইচ্ছা তাই করেন, তাতে আমার কি? কথাটা বলতে দেরি হলো, কিন্তু জারিফের আমার কাছে আসতে দেরি হলো না। দ্রুত আমার কাছে এসে 2 হাতে গাল চেপে ধরে আমার ঠোঁট নিজের আয়ত্তে নিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আবার সে আগের জায়গায় দাঁড়িয়ে আমার দিকে দেখছে। আমার কাজে সে এতটা অবাক হলো যে লজ্জা পেল না, অনুভব করলো তাকে দেখে, সেটাই বুঝতে পারছি না। হা করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে চোখ নামাতে ভুলে গেছে। আমি একটু শুকনা কেশে বললাম, যা ইচ্ছা তাই করতে বললে করে ফেললাম। তবু সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। এইবার আমার একটু ভালোই অস্বস্তি হচ্ছে। এইভাবে কেন তাকিয়ে আছে? মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি ভালো করে বোঝার জন্য আবারও তার কাছে গিয়ে দাঁড়ালাম, তার মুখে ফু দিলাম। এবার সে একটু বিরক্ত হয়ে সোজা রুমের বাইরে চলে গেল। কি হলো বুঝলাম না, বাড়াবাড়ি হয়ে গেল নাকি? যাই হোক, ফিলিংসটা কিন্তু জোশ ছিল। একটু পরপর গাড়ির হর্ন বাজছে। জারিফ গাড়িতে বসে অপেক্ষা করছে। আমি রেডি হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে গেলাম। একটু ভেবে পেছনে বসে পড়লাম। তারপর জানালা দিয়ে বাইরে দেখলাম সে মিররে আমাকে একটু দেখে গাড়ি চালাতে শুরু করলো। আমি হাঁপ ছেড়ে একটু চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর চোখ খুলে চারপাশে দেখে আমার মাথা ঘুরাই। এটা তো আমার কলেজের রাস্তা না, তাহলে কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি চিৎকার করে বললাম। জারিফ মিররে আমার দিকে একবার তাকালো, কোনো কথা বলল না। কিন্তু তার সেই চোখ দেখে আমি বুঝতে পারলাম এটা আমার পিছনে বসার শাস্তি। আর কিছুই বললাম না, কারণ কিছু বললেও এই মুহূর্তে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর গাড়ি দাঁড়াতেই আমি চারদিকে দেখলাম। সামনে একটা বড় বিল্ডিং এর উপরে লেখা আছে জিআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
ভালো করে বুঝতে পারলাম এটা জারিফের অফিস। জারিফ গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। আমি নেমে তার দিকে তাকালাম, কিন্তু উনি আমার দিকে না তাকিয়ে সামনে হাঁটতে লাগলো। আমিও তার সাথে হেঁটে গেলাম। লিফটে উঠে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। লিফটে সে 8 তলায় দাঁড়ালো। বের হয়ে চারদিকে দেখছি আর জারিফের পেছন পেছন হাঁটছি। কিছুক্ষণ হাঁটার পর জারিফের রুমে এসে পৌঁছলাম। রুমটা অনেক গোছালো। ঢুকে মনটা ভরে গেল। আমি চারদিকে চোখ বুলিয়ে দেখছি, তাতেই জারিফ আমার হাত টেনে তার চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজে টেবিলে উঠে বসলো। কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। অনেকক্ষণ এভাবে থাকার পর আমি বিরক্ত হয়ে বললাম, কিছু বলছেন না কেন? আমাকে এখানে কেন এনেছেন? উনি আমার কোনো উত্তর দিল না। গেটে কেউ একজন নক করলো। সে টেবিল থেকে নেমে দাঁড়িয়ে বলল, কামিং। একজন মেয়ে ভেতরে ঢুকে বলল, স্যার আপনার মিটিং আছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। জারিফ খুব শান্ত গলায় বলল, আসছি। আর হ্যাঁ, ম্যাডামের জন্য আইসক্রিম আনতে বলো। তার কথা শেষ হতেই মেয়েটা চলে গেল। উনি আমার দিকে ঘুরে চোখ লাল করে বললেন, আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না। আমি তার ভয়ে কিছু না বলে মাথা নাড়লাম শুধু। আমি ঘুরে ঘুরে চারদিকে দেখছিলাম। এমন সময় সেই মেয়েটি আইসক্রিম নিয়ে ঘরে ঢুকলো। ঢুকে আমার দিকে একটু হেসে বলল, ম্যাম আপনার আইসক্রিম, আর কিছু লাগলে বলবেন। স্যার আপনার খেয়াল রাখতে বলেছেন আর আপনার সাথে থাকতে বলেছেন। আপনার নামটা যেন কি? আমি জিজ্ঞেস করলাম। রিনি। আচ্ছা রিনি, আপনি আমাকে আগে থেকেই চেনেন নাকি আপনার স্যার বলার পর থেকে? সে একটু হেসে বলল, কি যে বলেন ম্যাডাম, আমাদের পুরো অফিসে আপনাকে সবাই চেনে। আর জানেন স্যার যে কত মেয়ের কাছ থেকে প্রপোজাল পেয়েছে তা হিসেব করার মতো না, কিন্তু উনি যে আপনাকে বিয়ে করবে তা আসলে সবাই অবাক হয়েছে। কথাটা শেষ করতেই জারিফ রুমে ঢুকলো। জারিফকে দেখে রিনি বের হয়ে চলে গেল। রিনি বের হতে উনি দরজাটা নক করে আমার সামনে এসে দাঁড়ালেন। তার চাহনি দেখে আমি একটু ঢোক গিললাম। আমি ভালো করেই বুঝতে পারলাম তার চাহনি কি বলছে। আমার হাতের আইসক্রিমটা গলে পড়ে যাচ্ছিল, সেদিকে আমার খেয়াল নেই। উনি বললেন, আইসক্রিমটা শেষ করো। আমি এবার একটু স্বস্তি পেলাম। উল্টা দিকে ঘুরে চারিদিকে চোখ বুলিয়ে দেখে খেতে লাগলাম। শেষ করে বাকি অংশটা ডাস্টবিনে ফেলে দিলাম। কিন্তু এই সময়ের মধ্যে উনি একটু সময় আমার থেকে চোখ ফেরায়নি। আমি আবার তার দিকে তাকালাম। উনি একটু একটু করে এগিয়ে এলেন। তারপর আমার চুলের মুঠি ধরে আমার ঠোঁট আয়ত্তে নিয়ে নিলেন। অনেকটা সময় পর ছেড়ে দিলেন। আমি হাঁপাচ্ছি, কিন্তু আমাকে ছাড়লেন না। আমার কোমরে হাত দিয়ে আমাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন। আমি কিছুই বলতে পারছি না, খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তুমি যদি ভেবে থাকো যে আমার থেকে দূরে গিয়ে আমার অত্যাচার থেকে বেঁচে যাবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। দূরে গেলে আরো অত্যাচার বাড়বে। বলে আমাকে ছেড়ে দিল। আমি তার কাছে হা হয়ে গেলাম, কিছুই বুঝতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। আমাকে হাত ধরে তার চেয়ারে বসিয়ে দিল। তারপর একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়লো। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি নিচের দিকে তাকিয়ে আছি। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমার চেয়ারটা তার কাছে এনে বলল, আজ 24 ঘন্টা তুমি আমার সামনে থাকবে, এটাই তোমার শাস্তি। আমি কোনো কথা না বলে মাথা নাড়ালাম। আজ থেকে নিজের মাথাকে রেস্ট নিতে দিব। আর কখনো বেশি বুঝতে যাব না কেন যে পণ্ডিতি করে পেছনে বসতে গেলাম। কি দরকার ছিল? সবই তো সহ্য করছি, আর একটু করলে কি হতো? নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে। খেতে বসে বিড়বিড় করে বকছি নিজেকে। ওনার খাওয়া শেষ, আমার জন্যই বসে আছেন। আমার খাওয়া শেষ হলে আমাকে নিয়ে তারপর ঘরে যাবেন। আমার ধীরে ধীরে খাওয়া দেখে উনি রাগি চোখে আমার দিকে তাকালেন। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়লাম। উঠে ওনার পিছু পিছু ঘরে গেলাম। ঘরে যেতেই উনি আমার কোমর ধরে টান দিয়ে আমাকে তার বুকের সাথে চেপে ধরলেন। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি ঘামছি। আমি কি বাঘ না ভাল্লুক যে এত ভয় পাচ্ছ? তার ধমক শুনে এবার আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি চোখ বন্ধ করে ফেললাম। ওনার ফোন বেজে উঠল। আমাকে ছেড়ে ফোন তুলতে গেলেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। খোলা হাওয়ায় শ্বাস নিতে তাড়াতাড়ি বারান্দায় চলে গেলাম, কিন্তু সেখানেও রক্ষা হলো না। একটু পর উনি এসে আমাকে কোলে তুলে নিয়ে গেলেন ঘরে। তারপর বিছানায় বসিয়ে দিলেন। গতদিনের মতো আজকেও এসির পাওয়ার বাড়িয়ে দিলেন। আমাকে শুয়ে দিয়ে কম্বল উড়ে দিয়ে বারান্দায় চলে গেলেন। আমি বোকার মতো চেয়ে থাকলাম। তারপর ভাবলাম এখন ঘুমিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। আমি সিগারেট খেতে খেতে হাসলাম। আজ বেশ জব্দ হয়েছে মেয়েটা, আর জীবনেও আমার কাছ থেকে দূরে থাকার কথা ভাববে না। তারপর গিয়ে বরাবরের মতো তাকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। সেও আমার বুকের ভিতরে ঢুকে শুয়ে ঘুমালো। কিছুদিন পর আমার পরীক্ষা, তাই আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলাম। আর জারিফও এখন অফিসে কম যাচ্ছে।
আমার পড়াশোনায় খুব হেল্প করে, আমার খেয়ালও রাখে অনেক, আমার ছোট ছোট বিষয়ের ওপর খুব বেশি কেয়ার করে। এভাবে আমিও ধীরে ধীরে জারিফের ওপর অনেকটা নির্ভর করে ফেলেছি। আমিও তার উপরে এখন চরমভাবে দুর্বল হয়ে যাচ্ছি। এভাবে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল, আর এই কয়েকদিনে জারিফের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো হয়েছে। সকালে টেবিলে বসে নাস্তা করছিলাম, এমন সময় বাবা বললেন, ফারিয়ার তো পরীক্ষা শেষ হলো, এখন ভালো জায়গায় ভর্তি হতে হবে। তুমি কি বলো জারিফ? হ্যাঁ বাবা, ও নিজেই ঠিক করুক কোথায় পড়তে চায়। বলেই জারিফ আমার দিকে তাকালো। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই বাবা, আমি বলতেই বাবা বলল, বেশ ভালো কথা। তাহলে এখন সরকারি ভার্সিটিতে পড়বে নাকি বেসরকারি ভার্সিটিতে পড়বে? আসলে বাবা, আমি ওর উপরেই সব ছেড়ে দিতে চাই। ও যা চাইবে সেভাবেই সব হবে। ওকে একটু ভাবার সময় দেই, ভেবে জানাবে। বলে আমার দিকে তাকালো। আমার ভর্তি নিয়ে এই কথোপকথনের মাঝে কলিং বেল বেজে উঠল। আজমা, দরজাটা খোল। মা বললেন। আজমা খালা দরজা খুলে দিতেই মাঝবয়সী একজন মহিলা আর তার সাথে একজন কম বয়সী মেয়ে প্রবেশ করলো। আমি খুব ভালো করে তাদের দিকে তাকালাম, কিন্তু চিনতে পারলাম না। মা তাদেরকে দেখে খুব আগ্রহ নিয়ে উঠে গেলেন। আরে রত্না যে, ভিতরে আয়। বলেই সেই বয়স্ক মহিলাকে জড়িয়ে ধরলেন। পাশে থাকা মেয়েটিকে দেখে বললেন, ঝুমা, কেমন আছো মা? বলেই তাকেও জড়িয়ে ধরলেন। আমি উঠে গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল দুজন। তারপর মা বলল, আমার বোন হয়, গ্রাম থেকে এসেছে, আর এটা বোনের মেয়ে। আমি সামনে গিয়ে সালাম দিলাম। রত্না খালা আমাকে জড়িয়ে ধরে বললেন, বাহ, কি সুন্দর বউ, আমার খুব পছন্দ হয়েছে। আমি মেয়েটার দিকে এগিয়ে যেতে সে আমার পাশ কাটিয়ে এক দৌড়ে গিয়ে জারিফকে জড়িয়ে ধরলো। ধরেই বলল, ভাইয়া কেমন আছো? তোমাকে কত মিস করেছি। জারিফ কিছু বলতে যাবে তার আগে আমাকে দেখে নিল ভালো করে। আমি বড় বড় চোখে চেয়ে আছি। তারপর কি মনে করে তাকে জড়িয়ে নিল। তারপর বলল, কতদিন পর এলি, আমিও তোকে খুব মিস করেছি। সবাই নিজেদের মতো কথা বলে ব্যস্ত হয়ে গেল। রত্না খালা বাবার সাথে কথা বলছে, কিন্তু আমার দৃষ্টি তাদের দুজনের দিকে। একে অপরকে পরম সুখে জড়িয়ে রেখেই কথা বলছে, ছাড়ার কোনো নামই নেই। এক পা এক পা করে হেঁটে তাদের কাছে গেলাম। একটু জোরেই জারিফকে বললাম, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি কথাটা শেষ না করতেই ঝুমা বলে উঠল, এতদিন পর আমি আসলাম, আর তুমি অফিসে যাবে ভাইয়া? তার কথা শুনে জারিফ খুব শান্তভাবে বলল, আচ্ছা ঠিক আছে, আজ আর কোথাও যাব না। থ্যাংক ইউ ভাইয়া। বলে আবার জড়িয়ে ধরলো। আমি শুধু চেয়ে থাকলাম, কিছু বললাম না। সবাই সোফায় বসে গল্প করছে। বিকেলে চায়ের সাথে হালকা কিছু নাস্তা বানালাম। এখন আমি বাসায় থাকি, তাই আমি নিজেই সব কাজ করি। লেখাপড়ার নেই জন্য মাও তেমন কিছু বলে না। চা বানিয়ে নিয়ে সবাইকে দিচ্ছিলাম। বাহ, বৌমা যেমন সুন্দর তেমন কাজও পারে, খুব লক্ষ্মী মেয়ে। রত্না খালা তার এক হাত আমার মুখে ধরে বললেন। আমি একটু হেসে ওনাকে চায়ের কাপ দিলাম। মাকেও চা দিয়ে ঝুমাকে খুঁজতে লাগলাম। আজমা খালা বলল, জারিফ বাবা আর ঝুমা মামুনি ছাদে। আমি ছাদের দিকে হাঁটা ধরলাম। আজমা খালা আমার পেছনে পেছনে আসছিল, তার হাতে 3টা চায়ের কাপ। হঠাৎই বললেন, মামুনি একটু সাবধানে থাকিয়েন। আমি তার কথার মাঝে বুঝতে না পারে একটু ভ্রুকুচকে তাকাই। উনি আবার বললেন, মাটা ভালো, কিন্তু মায়াটা ভালো না। ছোট থাইকা জারিফ বাবার দিকে নজর। আমি তো ভাবছিলাম ওর লগে জারিফ বাবার বিয়া হইব, কিন্তু আপনার লগে বিয়া হইতে আমি খুব খুশি হয়েছি। বলেই সে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। আমি একটু ভেবে তার পিছু পিছু উঠতেই যা দেখলাম আমার চোখ কপালে উঠে গেল। জারিফের কাঁধে মাথা দিয়ে ঝুমা বসে আছে, আর সামনে ফোন দিয়ে সেলফি তুলছে। আমি গিয়ে তাদের পেছনে দাঁড়াতেই ঝুমা বলল, ভাবি সরে যাও, দিলে তো ছবিটা নষ্ট করে। তার কথায় জারিফ পেছনে তাকিয়ে দেখলো আমি রাগী চোখে তার দিকে তাকিয়ে আছি। আমার চাহনি দেখে জারিফ একটু সরে বসলো। আমি তাদের চা হাতে দিয়ে বললাম, ঝুমা তোমাকে নিচে ডাকছে। ও চলে গেল। আমিও রাগ করে চলে যেতে নিলে জারিফ আমার হাত ধরে ফেলে। আমার সামনে এসে বলল, বিকেলের এই রোমান্টিক ওয়েদারে আমার সাথে কি এক কাপ চা খাওয়া যায়? আমি তার দিকে তাকিয়ে একগাল হেসে বললাম, কেন, এতক্ষণ মন ভরেনি বুঝি? সে আমার কথা একটু হকচকিয়ে গেল। আমি আবারও দাঁত কেলিয়ে বললাম, কত সুন্দর ওয়েদার, সাথে ছোটবেলার খালাতো বোন, ও সরি ছোটবেলার সাথী, একসাথে কাঁধে মাথা দিয়ে। আমার আর কি দরকার? বলে আমি নিচে চলে আসলাম। জারিফ বেশ বুঝতে পারছে আমার রাগ করার কারণ। সে আমার পিছে পিছে নিচে নেমে এলো।
আমাকে দেখে ঝুমা এগিয়ে এসে বলল, মিথ্যা কথা কেন বললে ভাবি? আমাকে তো কেউ ডাকেনি। আমি তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, সন্ধ্যা হয়ে আসছে, এই সময় এভাবে এলো চুলে ছাদে মেয়ে মানুষ থাকে? গ্রামে বড় হয়েছে এটাও জানো না? আমার কথা শুনে খালা বললেন, ঠিকই তো বলেছে বৌমা। কিন্তু আমার কথাটা ঝুমার পছন্দ হলো না। একজন কিন্তু বেশ অবাক হলো আমার কথা শুনে। জারিফ হাঁ করে তাকিয়ে আছে, সে ভাবেইনি আমি এরকম কিছু বলবো। আমি ওপরে চলে গেলাম। রাতে খাবার শেষ করে ঘরে যাব, সেই সময় ঘর থেকে জারিফ আর ঝুমার হাসির শব্দ আসছে। আমি একটু রেগে ঘরে গিয়ে দেখি দুজন বারান্দায় বসে চন্দ্রবিলাস করছে। আমি একটু জোরে শব্দ করেই জানালাটা লাগালাম। সেই শব্দে দুজনেই কেঁপে উঠল। আমি কোনো কথা না বলে রুমটাকে গুছিয়ে ফেলছি। এমন সময় ঝুমা বলল, ভাবি, তোমার কি ঘুম পেয়েছে? আমরা একটু গল্প করছি, অসুবিধা হবে না তো? আমি দাঁত কিলিয়ে বললাম, না না, অসুবিধা কেন হবে? পারলে তোমার ভাইকে আজ রাতে তোমার ঘরেই নিয়ে যাও, অনেক গল্প করবে দুজন মিলে। ওয়াও, খুব সুন্দর আইডিয়া তো। বলেই ঝুমা উঠে দাঁড়ালো। জারিফ নিচে বসে হা করে তাকিয়ে আছে আমার দিকে। স্বপ্নেও বোধহয় ভাবেনি আমি এমন কিছু বলতে পারি। সে এবার ঝুমার দিকে তাকিয়ে বলল, আমার ঘুম পেয়েছে, তুইও শুয়ে পড়, আমরা কাল গল্প করব। ঝুমা কিছু না বলে মন খারাপ করে চলে গেল। আমি বারান্দায় গিয়ে দাঁড়াতেই জারিফ কি বলবে ভেবে না পেয়ে বলল, চাঁদটা খুব সুন্দর। আমি চাঁদের দিকে তাকিয়ে বললাম, এতক্ষণ খেয়াল করেননি বুঝি? মানে? সে অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমি খুব শান্তভাবে বললাম, এতক্ষণ তো ছোটবেলায় সাথীকে নিয়ে চন্দ্রবিলাস করছিলেন, কিন্তু কি বলেন তো, তার কথা ভেবে চাঁদটাকেই দেখতে ভুলে গেলেন? সে কিছু না বলে উঠে আমাকে টেনে তার সাথে জড়িয়ে নিল। আমি একটু রাগ দেখাতেই সে বলল, জেলাস? আমি কোনো কথা না বলে তার কাছ থেকে ছুটে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সেও এসে আমার সাথে শুয়ে পড়লো। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরতে চাইলে আমি বাধা দেই। একটু রাগ করে বলে, ঝুমার সাথে রাতে আড্ডা দেওয়ার ব্যাপারটা আমার ভাবা উচিত ছিল। কথাটা বলেই উল্টা দিকে ঘুরে ঘুমালেন। ভোরবেলা হালকা চোখ মেলতে দেখি ফারিয়া আমার বুকে। আশ্চর্যের বিষয় হলো আজ সে নিজে থেকে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছে। ঝুমার কারণে আমাকে নিয়ে তার মধ্যে ইনসিকিউরিটি কাজ করছে, আর এটা তারই বহিঃপ্রকাশ। এবার দেখি তুমি আমাকে তোমার কাছে আনতে আর কি কি করতে পারো। আমি একটু হেসে তাকে আরো গভীরভাবে জড়িয়ে আবার ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খুলতেই দেখলাম ফারিয়া নেই, তার মানে সে উঠে পড়েছে। আমিও উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়েই আসমা খালা বলল, বাবা, আপনাকে ভাইজান ডাকে। বাবা ডেকেছো? হ্যাঁ আসো। ফারিয়াকে আজ ভর্তি করাবে? ওর সাথে আমার কথা হয়েছে। এই নাও ফর্ম। তোমার আজ অফিসে যাওয়ার দরকার নেই, আমি সামলে নেব। আমি মাথা নেড়ে বেরিয়ে এলাম। সবকিছু ঠিক করে ফেললো, কিন্তু আমাকে কিছুই জানালো না। আমার সাথে এই বিষয়ে তার কথা বলা উচিত ছিল, আমাকে জানানো উচিত ছিল। যাক, ডিসিশন যখন নিয়েই ফেলেছে তখন আর আমার কি করার। আমি টেবিলে গিয়ে বসে পড়লাম, মাথা নিচু করে খেয়েই যাচ্ছি। ফারিয়া রেডি হয়ে নামলো। আমি তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। সে আমার সামনে এসে বসে পড়ল। আমি আর তার দিকে তাকালাম না। ঝুমা এসে আমার পাশের চেয়ারে বসে আমাদের দুজনকে দেখে বলল, তোমরা কি কোথাও যাচ্ছ? তোর ভাবিকে ভর্তি করাতে যাচ্ছি। আমিও যাব। রেডি হয়ে নে। ফারিয়াও আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোর চাহনি দেখে বুঝতে পারছি সে খুব অবাক হলো, কিন্তু আমার তার উপরে আজ ভীষণ অভিমান। তার জীবনে যে আমার কোনো গুরুত্বই নাই। আমি গাড়ির সামনের দরজা খুলতেই ঝুমা এসে বলল, ভাবি, আমি সামনে বসি। আমি কোনো কথা না বলে মাথা নাড়িয়ে তাকে বসতে বলে নিজে পেছনে গিয়ে বসলাম। গাড়ি চলছে। আমি পেছনে বসে জানালা দিয়ে তাকিয়ে আছি বাহিরে। জারিফ সামনের মিররে আমার দিকে একবার তাকিয়ে গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ল। জারিফের চাহনিতে আজ রাগ ছিল, যা আমি বেশ বুঝতে পারছিলাম। কিন্তু কেন? আমরা অবশেষে পৌঁছে গেলাম। সব কাজ শেষ করে জারিফ ঝুমাকে বলল, কিছু খাবি? আইসক্রিম খাবো। ঝুমা বলে উঠল। আমরা গাড়িতে বসে একটা আইসক্রিম পার্লারে গিয়ে নামলাম। জারিফ ওয়েটারকে ঝুমার পছন্দের আইসক্রিম দিতে বলল। ঝুমা আমাকে জিজ্ঞেস করলো, ভাবি, তুমি কোন আইসক্রিম খাও? আমি ঝুমার দিকে তাকিয়ে একটু হেসে বললাম, আমি আইসক্রিম খাই না। আমার কথা শুনে জারিফ আমার জন্য কফি দিতে বলল। আমি চুপ করে কফি খাচ্ছি আর ঝুমাকে দেখছি। সে খুব মজা করে আইসক্রিম খাচ্ছে। খাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে বসলাম। আমি পেছনে বসে সামনে জারিফকে দেখছিলাম, কিন্তু সে আমার দিকে একবারও তাকালো না। খাবার টেবিলে বসতে যাব তখনই ঝুমা এসে জারিফের পাশে বসে পড়ল। আমি দাঁড়িয়ে দেখলাম।
কোনো কথা না বলে রত্না খালার পাশের চেয়ারে গিয়ে বসলাম। ঝুমা বলল, ভাইয়া তুমি আমাকে ছোটবেলায় খাইয়ে দিতে না, এখন দাও, আমার হাত ব্যথা করছে। জারিফ একবার আমার দিকে তাকিয়ে ওর প্লেটটা সামনে নিয়ে ওকে খাইয়ে দিতে লাগলো। আমি এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছি। বুকের মাঝে এক ঝড় বয়ে যাচ্ছে। না পারছি বলতে, না পারছি সহ্য করতে, খুব কষ্ট হচ্ছে। এসবের মাঝে জারিফের এমন আচরণটাও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। খাওয়া শেষ করে ঘরে গেলাম। দরজায় দাঁড়িয়ে দেখছি জারিফ আর ঝুমা কি যেন গল্প করছে আর হাসছে। আমি একটু সময় দাঁড়িয়ে তাদের গল্প শুনলাম। সেই ছোটবেলার গল্প। তারা দুজন গল্পে এতটাই ব্যস্ত যে আমি ঘরে আসার কথা কেউ জানে না। আমি একটু শব্দ করতেই দুজনে আমার দিকে ঘুরে তাকায়। আমি কিছু না বলে ঘর থেকে বের হয়ে যাই। বাইরে বসে টিভি দেখছি। এমন সময় ঝুমা এলো। ভাবি কি করছো? আমাকে জিজ্ঞেস করলো। আমি তার দিকে তাকিয়ে খুব শান্তভাবে উত্তর দিলাম, কিছু না, বসো। বলেই ঘুরে তাকিয়ে দেখলাম জারিফ কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামছে। কিন্তু ছুটির দিন তো সে সাধারণত বাইরে যায় না। আমি উঠে তার কাছে দাঁড়াতেই আমার দিকে একবার তাকালো। কোথাও যাচ্ছেন? কাজ আছে। আমার দিকে না তাকিয়ে হাতা ফোল্ড করতে করতে বলল। আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি পেছনে ঘুরে তার যাওয়া দেখলাম। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। হালকা একটুখানি আলো। সে আলোয় আমার মুখটা দেখা যাচ্ছে, সাথে আমার চোখের পানিও। হ্যাঁ, আমি কাঁদছি। জারিফের অবহেলা আর সহ্য হচ্ছে না। আমি আর পারছি না এইসব মেনে নিতে। আমি না বুঝে জারিফকে যে কষ্ট দিয়েছি তার কিছুটা হলেও আঁচ পাচ্ছি, কিন্তু সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। আমার বুকের ভেতরে অদ্ভুত রকমের এক ঝড় চলছে। সেই ঝড় একমাত্র জারিফ থামাতে পারে, কিন্তু সে তো আমার সাথে কথাই বলছে না। কিন্তু কেন? ফারিয়া ক্লাস কবে থেকে শুরু? বাবা খেতে খেতে কথাটা আমাকে বলল। জানি না বাবা, ফারিয়া বলতে পারবে। আমি নিচে তাকিয়ে বললাম, আমি সব কথা বলে দিয়েছি। আমার পরিচিত, ওখানে ফারিয়ার কোনো সমস্যা হবে না। আমি সব ব্যবস্থা করে ফারিয়াকে বলতেই সে রাজি হয়ে গেল। বাবার কথা শুনে আমি খাবার হাতে নিয়ে ফারিয়ার দিকে তাকালাম। সে মাথা নিচু করে খাচ্ছে, আর বাবা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার মানে এটা ফারিয়ার ডিসিশন ছিল না, কিন্তু আমি না বুঝেই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছি। তার মনটা ভীষণ খারাপ। তার কষ্টটা আমি উপলব্ধি করতে পারছি, কারণ মুখে কষ্টের ছাপটা স্পষ্ট। সে আমার দিকে একবারও তাকালো না। আমি ঘরে গিয়ে দেখি ফারিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে পিঠ দেয়ালে ঠেকিয়ে জিজ্ঞেস করলাম, মন খারাপ? সে আমার কথা একটু অবাক হলো। আমি যে তার সামনে সেটা বিশ্বাস করতে পারছে না মনে হয়। আমি তার দিকে তাকিয়ে আছি আর সে সামনে মাথা নাড়িয়ে না বলল। তাহলে এখানে দাঁড়িয়ে আছো যে? আমি আবার জিজ্ঞেস করলাম। সে কিছু না বলে চলে যেতে নিলে আমি তার হাত ধরে ফেলি। সে দাঁড়িয়ে যায়। আমি এক টানে তাকে আমার কাছে নিয়ে আসি। তারপর তার হাত ছেড়ে কোমর ধরে তাকে আমার বুকের সাথে আটকে নেই। সে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মাথা নিচু করে তাকিয়ে আছে আমার বুকে। আমি তার কপালে আমার কপাল ঠেকিয়ে বলি, সরি জান, খুব কষ্ট পেয়েছ? সে আর কিছু বলতে পারল না, কেঁদে ফেলল। আমি তার মাথাটা আমার বুকে চেপে ধরি। সে পরম আবেশে আমাকে জড়িয়ে ধরল। আজ আমাদের মাঝে বাধা, সংকোচ, লজ্জা কিছুই নেই, শুধু আছে ভালোবাসা। আমি তাকে কোলে তুলে নিয়ে ঘরে গেলাম। আজ সেও আমার ভালোবাসার স্পর্শ পেতে চায়। আমি আজ অনেক সকালে উঠেছি সূর্য ওঠা দেখবো বলে। মাঝে মাঝে এমন সকালে সূর্য উঠতে দেখতে খুব ভালো লাগে। নিচে গিয়ে দেখি কেউ ওঠেনি। আমি চা বানিয়ে নিয়ে উপরে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে ধোয়া ওঠা গরম চেয়ে চুমুক দিয়ে অপেক্ষা করছি সূর্যের জন্য, কিন্তু আজ খুব বেশি সময় নিচ্ছে সূর্য উঠতে। এমন সময় আমার পেটে কারো উষ্ণ হাতের স্পর্শ পেয়ে আমি চমকে উঠলাম। রিল্যাক্স জান। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে জারিফ বলল, আমি ছাড়া তোমাকে এভাবে কে ধরবে বলো? বলে আমার চুলে মুখ ডুবিয়ে দিল। তারপর কানে আস্তে আস্তে বলল, এত সকালে এখানে কি করছো? সূর্য ওঠা দেখবো। আমি একটু হেসে উত্তর দিলাম। আমাকে ছেড়ে দিয়ে সামনে এসে বললেন, মানে আবার কি? সূর্য উঠবে আর আমি সেটা দেখব, অপেক্ষা করছি। উনি আমার কথা শুনে সামনের আকাশে তাকালেন। সূর্যটা সবে তার লাল আভা ছড়িয়েছে। আকাশে মেঘের মাঝে লাল সাদা মিলে অসাধারণ এক রূপ নিয়েছে। উনি নিজে অজান্তেই বলে ফেললেন, অপূর্ব। তারপর আমার দিকে ঘুরে বললেন, আমি আগে কখনো সূর্য ওঠা এভাবে দেখিনি, সত্যি অনেক সুন্দর। জানেন, আমি না মাঝে মাঝে সূর্য ওঠা দেখতাম। গ্রামের আকাশে সূর্যটা অন্যরকম লাগতো। সকাল সকাল মনটা ভীষণ ভালো হয়ে যেত। আর আমার শহরের সূর্য? আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। সেটার লালা আভা আমার জীবনে প্রেমের ছন্দ ছড়িয়ে দেয়।
আমি একটু হেসে বললাম। উনি আমার কাছে এসে তার দুই হাতে আমার দুই গাল ধরে পরম আদরে আমার ঠোঁটে চুমু দিল, কিন্তু আমি আজ তাকে বাধা দিলাম না। তার ভালোবাসার পরম ছোঁয়ায় আমি আর সায় দিলাম। আজ ঝুমারা চলে যাবে। আমি রত্না খালার সাথে অনেক গল্প করলাম, তাদের জন্য কিছু উপহার এনেছি। খালাকে তার উপহার দিয়ে দিলাম। খালা খুব খুশি হয়েছে, কিন্তু ঝুমার বোধহয় তেমন ভালো লাগেনি। মুখে কিছু না বললেও তার চেহারা দেখে বেশ বুঝতে পারছি মুখটা ভার করে জারিফের সাথে কথা বলছে। সে যেতে চাচ্ছে না, কিন্তু তার মায়ের কিছু কাজ থাকায় বাধ্য হচ্ছে যেতে। তার খুব মন খারাপ, আমার উপরে একটু বেশি। আমার সাথে তেমন কথাও বলছে না। জারিফ তাদেরকে গাড়িতে করে ট্রেনে উঠিয়ে দিতে গেল, কিন্তু ঝুমা খুব কাঁদছিল। আমি তার সামনে গিয়ে বললাম, কাজ শেষ করে আবার চলে আসবে কেমন? কিন্তু সে আমার কথার কোনো উত্তর না দিয়েই জারিফকে জড়িয়ে কাঁদতে লাগলো। জারিফ আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব সহজভাবে বিষয়টা মেনে নিলাম, কারণ আমি জানি জারিফ আমাকে ভালোবাসে। বাবা সকালে জারিফকে ডেকে বললেন, তোমাকে অফিসের কাজে বাইরে যেতে হবে, কিছুদিনের জন্য লন্ডন যেতে হবে। আমি ভাবছি ফারিয়াও এখন ক্লাস নেই, ওকেও সাথে নিয়ে যাও। বাবার কথা শুনে জারিফ কিছু না বলে মাথা নাড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর বাবা আবার বললেন, তোমরা গোছগাছ করে নাও, আমি টিকিটের ব্যবস্থা করছি। আমি বাবার কথা মতো ঘরে এসে গুছিয়ে নিতে লাগলাম। জারিফ এসে আমার সামনে বসে একটু হেসে আমার দিকে তাকিয়ে বলল, হানিমুনটা তাহলে সেরেই আসি। তার কথায় আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকালাম। হানিমুন শব্দটা বুকের ভেতরে কেমন একটা অনুভূতির সৃষ্টি করলো। অদ্ভুত সে অনুভূতি। আমার ভাবনার মাঝে জারিফ আমাকে একটানে তার কাছে নিয়ে আসলো। তারপর আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে বলল, ভাবছি হানিমুন থেকে সবার জন্য এবার বড় উপহার আনবো। কি উপহার? আমি তার কথা শেষ হওয়ার সাথে সাথেই জিজ্ঞেস করি। সে এবার আমাকে ছেড়ে দিয়ে আমার পেটে হাত দিয়ে বলল, আমাদের ভালোবাসার অস্তিত্ব। আমি তার কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। সে আমাকে চোখ টিপ দিয়ে হাসতে হাসতে চলে গেল। অবশেষে আমরা রওনা হলাম নতুন এক শহরের উদ্দেশ্যে, যেখানে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে সেই শহরের সবকিছু। আমরা পৌঁছে সোজা গাড়ি নিয়ে হোটেলে গেলাম। সেখানে পৌঁছাতে রাত হয়ে গেল। ভীষণ টায়ার্ড। আমি সবকিছু ঠিক করে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালাম। জারিফ বিছানায় আছড়া হয়ে ফোন টিপছে। আমি সামনে তাকাতেই ফারিয়ার দিকে চোখ গেল। ভেজা চুল, টপ টপ করে পানি পড়ছে, হালকা আকাশি রঙের একটা জামা পরেছে। আমাকে তার সব কিছু খুব ভালোভাবে আকর্ষণ করলো। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি সামনে আয়নায় দেখলাম জারিফ আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। আমার কাছে এসে আমার পিঠ থেকে চুলগুলো সরিয়ে তার ঠোঁট ছোঁয়ালো। আমি তার উষ্ণ ছোঁয়ায় কেঁপে উঠি। এক হাত আমার পেটে চেপে ধরে আরেক হাত আমার পিঠে স্লাইড করছে। তার চোখ আয়নায় আমার দিকে। আমি আবেশে চোখ বন্ধ করে নিলাম। সে এবার আমার পিঠে তার বুক ঠেকিয়ে গলায় নাক ঘষতে লাগলো আর নেশা ভরা কণ্ঠে বলল, তোমার শরীরের ঘ্রাণ আমাকে পাগল করে, আমি নিজেকে আটকাতে পারি না। বলে আমাকে কোলে তুলে নিল। আমি হঠাৎ এমন আচরণে চমকে উঠি। সে আমাকে বিছানায় শুয়ে দিয়ে আমার উপরে শুয়ে পড়ে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। জারিফ বেশ রকমের বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে চোখ বন্ধ করে বলে, দিল রোমান্সের 12টা বাজিয়ে। বলে আমার উপর থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল। আমি বসে একটু হাসলাম। রাতের খাবার দিতে এসেছে। সে খাবারটা রেখে আমার দিকে আসতে গেলেই আমি বলি, অনেক রোমান্স হয়েছে, এখন ফ্রেশ হতে যান। আমার কথাই সে বেশ রাগ করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সে আমার দিকে না তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে লাগলো। বুঝলাম বেশ রাগ করেছে। চুল ঠিক করে বারান্দায় গেল। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে নিয়ে কেবল জ্বালাতে যাবে, তখনই আমি তার ঠোঁট থেকে সিগারেট নিয়ে নিচে ফেলে দেই। এবার আরো রাগ করে আমার দিকে তাকায়। কেন সারাক্ষণ এসব খান? এখন খাবার খাবেন। সে আমার কথার কোনো উত্তর না দিয়েই চলে যায় ভিতরে। বিশাল জানালার সামনে একটা চেয়ারে বসে সামনে টেবিলে পা তুলে ল্যাপটপে কাজ করছে। তারপর সে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার দিকে একবার তাকালো। আমি একটু ভেবে 2 কাপ কফি বানিয়ে ওনার সামনে একটা কাপ ধরলাম। উনি কাপটার দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আমি টেবিলের উপরে একটা কাপ রেখে আরেকটা কাপ হাতে ধরে ওনার পায়ের উপর বসে পড়লাম দৃষ্টি আকর্ষণের জন্য। উনি এবার রাগ করে আমার দিকে তাকিয়ে বললেন, কি সমস্যা? কফি। আমি একটু হেসে বললাম, তোমার সমস্যা কি? এবার আমি তার কথা একটু রেগে বললাম, সবকিছুতেই সমস্যা থাকতেই হবে? আমি এত কষ্ট করে কফি বানালাম, সেটার কোনো মূল্য নেই আপনার কাছে? বলে উঠতে যাচ্ছিলাম, উনি আমার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে সেখান থেকে পা নামিয়ে নিলেন।
আর আমি তার পা নামানোর কারণে একদম তার মুখের কাছে চলে এলাম। উনি আমার চুল টেনে ধরলেন, তারপর তার মুখটা আমার ঠোঁটের কাছে এনে বললেন, তোমার সবকিছুর মূল্য আছে আমার কাছে, কিন্তু আমার অনুভূতির মূল্য তোমার কাছে নেই। বলেই আমার চোখের দিকে তাকিয়ে থাকলো। তার কথাটা আমার বুকের মাঝে একটা চাপা কষ্টের অনুভূতি তৈরি করলো। আমিও তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে আছে, আর তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে পড়ছে। ভেতরের সমস্ত আবেগ যেন এক মুহূর্তেই সমস্ত শরীরে বয়ে বেড়াচ্ছে। সে আবেগের তাড়নায় আমি আজ তার মাঝে হারিয়ে যাচ্ছি, নিজেকে আটকাতে পারছি না আর। আমি 2 হাতে তার গলা জড়িয়ে ধরলাম। খানিকক্ষণ এভাবে তাকিয়ে থেকে আমার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিলেন। আমিও আজ এই অদ্ভুত অনুভূতির মাঝে হারিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিলেন, কিন্তু আমার চুল ছাড়লেন না। আমার মুখ থেকে গলা পর্যন্ত তার 2 আঙুলে স্লাইড করে আমাকে ছেড়ে দিলেন। আমি তার কাছ থেকে ছাড়া পেয়ে খুব জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিলাম। উনি সামনে তাকে হাত দিয়ে নিজের চুল ঠিক করতে করতে বললেন, সারা রাত এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে নাকি খাবারও খেতে হবে? আমি তার কথা শুনে প্রচন্ড রেগে তার দিকে তাকালাম। সে সামনে তাকে কফিতে চুমুক দিয়ে ঠোঁট কামড়ে হাসছে। আমি কোনো কথা না বলে আমার কফির কাপটা তুলে নিলাম। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, অফিসের কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল। প্রায় মাঝরাতে ফিরছি। ফারিয়া একা একা হোটেলে কি করছে কে জানে। আমি সারাদিন আজ বেশ ব্যস্ত ছিলাম, তাকে ফোন করার সুযোগও পাইনি। ফোনটা হাতে তুলে নিয়েও কি মনে করে ফোন করলাম না। হোটেলে এসে বেশ কয়েকবার দরজায় নক করেও খুলল না। আমি কান পেতে শুনতে চাইলাম ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আবারও নক করলাম, কোনো আওয়াজ পেলাম না। অনেক রাত হয়েছে, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই আমার কাছে আরেকটা চাবি ছিল, সেটা দিয়ে খুলে ঢুকে দেখলাম সারা ঘর অন্ধকার। ফারিয়া ঘুমাচ্ছে। আমার ভীষণ টায়ার্ড লাগছিল, তাই একটুখানি বিছানায় গিয়ে বসলাম। সারা ঘর অন্ধকার, কিন্তু সামনের জানালা খুলে রাখায় কোথা থেকে যেন হালকা একটা আলো এসে ফারিয়ার মুখে পড়েছে। সেই আলোয় তাকে ভীষণ মায়াবী লাগছে। আমি চোখ ফেরাতে পারছি না। তার মুখের উপরে কিছু চুল পড়ে আছে, সেগুলা আমি আলতো করে সরিয়ে দিলাম। তার কপালে একটা চুমো দিয়ে কিছুক্ষণ তার মায়াবী মুখটার দিকে তাকিয়ে থাকলাম। সে একটু নড়ে উঠল। আমি ঠিক হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। সে আমাকে জড়িয়ে ধরল ঘুমের মাঝেই। আমিও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এক নিমিষেই সমস্ত ক্লান্তি, চিন্তা সবকিছু যেন হারিয়ে গেল। কি অদ্ভুত শক্তি ভালোবাসার। আমিও তার সাথে গভীর ঘুমে ঢলে পড়লাম। মুখে কারো গরম নিঃশ্বাস পড়তেই আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি জারিফের উষ্ণ নিঃশ্বাস আমার মুখে পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন। ভালো করে খেয়াল করলাম সে ফর্মাল ড্রেসেই শুয়ে আছে। তার মানে মাঝরাতে এসেছে। খুব টায়ার্ড ছিল, তাই চেঞ্জ করেনি। আমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। এমন সময় সে চোখ বন্ধ করেই বলল, আমাকে দেখে তোমার পেট ভরে যাবে, কিন্তু আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। রাতে কিছুই খাইনি। তার কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম, সাথে কষ্টও। কষ্টের পরিমাণটাই বেশি ছিল, তাই বলে উঠলাম, আমাকে ডাকেননি কেন? সে চট করে আমাকে নিচে দিয়ে তার মাথা উপরে তুলে আমার মুখের কাছে এসে বললেন, এমন মায়াবী চেহারা নিয়ে ঘুমালে কি ডাকতে ইচ্ছে করে? বুকে জড়িয়ে ঘুমাতে ইচ্ছে করে। তখন এই চেহারা দেখেই মন পেট সব ভরে গেছিল, কিন্তু এখন বুঝতে পারছি কতটা ক্ষুধা পেয়েছে। আমি একটু হেসে তাকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে গেলাম। সেখান থেকে বের হয়ে খাবার রেডি করলাম, কিন্তু উনি আবার ঘুমিয়ে গেছেন। আমি ওনার কানের কাছে গিয়ে বললাম, আমি খাবার রেডি করেছি, খাবেন না? উঠুন। আমার কথা শুনে উনি উঠে গেলেন। ফ্রেশ হয়ে খেতে বসলেন। খেতে খেতে বললেন, আজ অফিসে কাজ নেই, খাওয়া শেষ করে রেডি হয়ে নাও, আমরা বেড়াতে যাব। কোথায় যাব? এরকম সব কথার পিছনে প্রশ্ন করাটা কি তোমার স্বভাব? সেটা তো আপনিও করেন। আমার কথা শুনে সে আর কিছু বলল না। খাওয়া শেষ করে রেডি হতে চলে গেল। আমিও কিছু না বলে রেডি হচ্ছিলাম, কিন্তু ব্লাউজের ফিতা বাঁধতে পারছিলাম না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে দেখে বাঁধার চেষ্টা করছিলাম। এমন সময় জারিফ এসে আমার পিঠে হাত দেয়। তার শীতল হাতের স্পর্শে আমি কেঁপে উঠি। সে খুব যত্ন করে আমার পেছনের ফিতাটা লাগিয়ে দেয়, তারপর নিজের ঠোঁট আমার পিঠে ছুঁয়ে দেয়। আমি আরো কেঁপে উঠে চোখ বন্ধ করে নিই। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আমার কানের কাছে এসে বলে, খুব সুন্দর লাগছে জান, ভাবছি আজ বাইরে যাব না। বলে একটু হেসে দিল। তার কথা শুনে আমি তার কাছ থেকে নিজেকে ছাড়ার চেষ্টা করলাম। উনি আরো জোরে আমাকে চেপে ধরল। আমিও প্রাণপণে নিজেকে ছাড়ার চেষ্টা করেই যাচ্ছি।
কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠছি না, ব্যর্থ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। উনি এবার আমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বললেন, পালিয়ে যেতে চাও আমার কাছ থেকে? পারবে না। বলে আমার ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে দিল। সারা রাস্তায় বরফ পড়ছে, প্রকৃতি যেন আমাদের সাদরে আমন্ত্রণ করছে। ট্যাক্সির জানালা দিয়ে আমি হাত বাড়িয়ে সে বরফ ধরছি। জারিফ আমাকে দেখছে। এক জায়গায় এসে ট্যাক্সি থেমে গেল। আমরা গাড়ি থেকে নামলাম। নেমে আমি ঠান্ডায় জমে গেলাম। শিরশির করে যাচ্ছে সারা শরীর। জারিফ বুঝতে পেরে আমাকে তার সাথে জড়িয়ে নিল। তার উষ্ণ স্পর্শে আমি একটু স্বস্তি পেলাম। আমরা হেঁটে সামনে গেলাম। রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে খাবার খেলাম, কিন্তু আবহাওয়া আরো খারাপ হওয়ায় আমরা তাড়াতাড়ি ফিরে এলাম। হোটেলে ফিরতেই জারিফ আমাকে বলল, তুই রুমে যাও, আমি একটু অফিস থেকে আসছি, বেশিক্ষণ থাকবো না, দেখা করেই চলে আসবো। বলেই সে চলে গেল। আমি রুমে চলে আসলাম। অফিস থেকে ফিরে আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবত, কিন্তু আজও সে দরজা খুলল না। আমি অপেক্ষা করে কিছুক্ষণ পর নিজেই দরজা খুলে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি ফারিয়া বিছানায় নেই। এদিক ওদিক চোখ ফেরাতে দেখলাম সে নিচে পড়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। তার মাথাটা আমার কোলে তুলে নিতেই চমকে গেলাম। জ্বরে গা পুড়ে যাচ্ছে। এ কি, বাইরে যাওয়াটা ঠিক হয়নি, ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। আমি তাড়াতাড়ি করে ওকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। নিজের হাত দিয়ে তার হাত ঘষতে লাগলাম, পায়ে ঘষতে লাগলাম, কিন্তু কোনো কাজ হলো না। তাকে ভালো করে ঢেকে দিলাম। তারপর তার মাথায় জল পট্টি দিতে লাগলাম, কিন্তু কোনোভাবেই না, তার জ্বর কমছে না, জ্ঞান ফিরছে। আমি বুঝতে পারছি না কি করব। মাথায় হাত দিয়ে ভাবছি এখন কি করব। কোনো বুদ্ধি না পেয়ে আমার পরিচিত এক ডাক্তারকে ফোন দিলাম। সে বলল এই সময়ে তাকে উষ্ণ রাখা খুব দরকার। এই জ্বরে যদি তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক না হয় তাহলে খুব বিপদ হয়ে যাবে। আমি একটু ভেবে নিজের শার্টটা খুলে শুয়ে পড়লাম। তাকে নিজের শরীরের সাথে লেপ্টে নিয়ে শুয়ে আছি। ভাবতেও পারিনি আজ এমন কিছু হয়ে যাবে। আমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু ফারিয়ার যদি জ্ঞান না ফেরে তাহলে ওকে হসপিটালে নিতে হবে। আমি ফারিয়াকে জড়িয়ে নিয়ে ভাবছি অনেকটা সময় পার হয়ে গেছে। ফারিয়ার জ্বর কমে গেলেও এখনো জ্ঞান ফেরেনি। আমি তাকে জড়িয়েই আছি। কিছুক্ষণ পর ফারিয়া নড়ে চড়ে উঠল। আমি আমার হাতের বাঁধন একটু আলগা করে দিলাম যাতে সে ভালোভাবে নড়াচড়া করতে পারে। সে খুব আলতো করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে দেখল। তার জ্ঞান ফেরা দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাকে ছেড়ে উঠে গেলাম খাবার বানাতে। এই মুহূর্তে তার কিছু খাওয়া দরকার, তারপর ওষুধ খেতে হবে। আমার উঠে যাওয়া দেখে সেও উঠতে চেষ্টা করলো, কিন্তু দুর্বলতার কারণে উঠতে পারল না। তারপর মিনমিনে স্বরে আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? আমি কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। সে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার না মাথা ঘুরাচ্ছে। এবার আমি তার হাত ধরে বুকের সাথে জড়িয়ে নিলাম। নিয়ে বললাম, গায়ে অনেক জ্বর, মাথা তো ঘুরবেই, উঠে আসলে কেন? একটু জোরেই কথাটা বলে ফেলেছিলাম। সে ভয়ে কেঁপে ওঠে। আমি তাকে জড়িয়ে ধরে বলি, সরি জান, ভয় পেয়েছো? সে আমার বুকে মুখ লুকিয়ে মাথা নাড়ায়। তোমাকে বকিনি, একটু টেনশনে ছিলাম তো। সে আমার কথা বুঝতে পেরে আমাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি তার জন্য খাবার রেডি করে নিয়ে তাকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর তার মুখে খাবার তুলে তাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে তাকে ওষুধ খাইয়ে দিলাম। সে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখি জারিফ চেয়ারে বসে বাইরে দেখছে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তবুও কষ্ট করে উঠলাম। তারপর সে দাঁড়াতেই সে আমার দিকে একবার তাকিয়ে বলল, এখন কেমন আছো? আমি একটু ভ্রু কুঁচকে তাকালাম। রাতের কথা আমার কিছুই মনে নেই। কি হয়েছিল জিজ্ঞেস করতেই সে আমাকে টেনে তার কোলে বসিয়ে নিয়ে বলল, ম্যাডাম, আপনার কাল রাতে জ্বরে কোনো সেন্স ছিল না? আমি মিনমিন করে বললাম, আমি তো কিছুই বলতে পারছি না। তুমি যা করেছো। আমার দিকে তাকিয়ে বলল। আমি তার কথায় ভাবনায় পড়ে গেলাম। আমি কি এমন করেছি? একটু ভেবে তাকে জিজ্ঞেস করলাম, কি করেছি? সে আমার কথা শুনে একটু মুচকি হাসলো। তারপর বলল, থাক, সেসব না বলি। আমি তার কথা শুনে লজ্জায় পড়ে গেলাম। হঠাৎ করে জারিফাস ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার কাজ নাকি এখনো বাকি আছে। আমি তাকে বারবার জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দেয় না। কিন্তু আমি তার মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছি তার চেহারায় চিন্তার ছাপ। কারণটা সে কিছুতে আমাকে বলছে না। আমরা পৌঁছে গেলাম। বাসায় ঢুকতেই মা এসে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, সব ঠিক হয়ে যাবে।
তার কথার মানে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তার পেছনে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকিয়ে দেখলাম একবার করে। সবার চেহারা অনেক মলিন, তা ভালোভাবে বুঝতে পারছি। আমি জারিফের দিকে তাকাতেই সে বলল, ফারিয়া, আমাদের হসপিটালে যেতে হবে এখনই। কথাটা শুনেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। হসপিটাল কেন? সে আমার দিকে করুণভাবে তাকিয়ে বলল, আগে চলো, না হলে দেরি হয়ে যাবে। তার কথা শুনে এবার আমার আরো ভয় হতে লাগলো। আমরা দেরি না করে গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সেখানে ফুপা, ফুপু, সাইব ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে। চারপাশে চোখ বুলিয়ে দেখি ব্রেঞ্চের এক কোণায় আব্বু চোখ বন্ধ করে বসে আছে। আব্বুকে দেখে আমার বুকের ভেতরে আবার মোচড় দিয়ে উঠল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পায়ের কাছে বসতেই আব্বু চোখ খুলে আমাকে দেখলেন। তারপর আমাকে দেখে ধরে কাঁদতে লাগলেন। কি হয়েছে আব্বু? আমি খুব শান্ত গলায় জিজ্ঞেস করলাম। কাঁদতে কাঁদতে বলল, তোর মা। আব্বুর কথাটা শেষ না হতে ওপাশ থেকে ডাক্তার বের হয়ে বললেন, সরি, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। কথাটা শুনেই সবাই কাঁদতে শুরু করে দিল। চারিদিকে চোখ বুলিয়ে দেখছি কি হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। বড় বড় চোখে সবার দিকে তাকিয়ে আছি। আব্বু কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। আমি দাঁড়িয়ে সবকিছু দেখছি। জারিফ আমার পাশে এসে দাঁড়ালো। আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। সে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। একটা রুমে গিয়ে দেখি সাদা কাপড়ে ঢাকা কেউ একজন শুয়ে আছে। আমি একটু এগিয়ে গিয়ে তার মুখের কাপড় উঠিয়ে দেখি আম্মু। আমি সেন্স হারিয়ে ফেলি। ফারিয়ার আম্মু স্ট্রোক করে মারা গিয়েছে। অনেক দিন হয়ে গেল, কিন্তু ফারিয়া এখনো স্বাভাবিক হতে পারিনি। ঠিক মতো কারোর সাথে কথা বলে না, একা একা থাকে, ঠিক মতো ভার্সিটিতেও যায় না। বিষয়টা হয়তো সে স্বাভাবিকভাবে নিতে পারেনি, খুব কষ্ট পেয়েছে। অফিস থেকে ফিরে দেখি সে অন্ধকার ঘরে মেঝেতে বসে আছে। আমি তার কাছে গিয়ে বসে বললাম, মন খারাপ? আমার কথা শুনে সে চমকে উঠল। হয়তো অন্যমনস্ক হয়েছিল। কিছু না বলে শুধু মাথা নেড়ে না বলল। বলেই উঠে যেতে লাগলো। আমি ওর হাত ধরে উঠে ওর সামনে দাঁড়ালাম। ওর একটু কাছে গিয়ে বললাম, কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। আমার উপরে বিরক্ত হয়ে কিছুটা চেঁচিয়ে কথাটা বলল। আমিও তার হাতটা ছেড়ে দিলাম। তাকে আর বিরক্ত করতে চাই না, সে চলে গেল। আমি একটুখানি দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে গেলাম। স্নিগ্ধ সকালের আলোর সাথে ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। দূর আকাশে সূর্য উঠেছে লালাভা নিয়ে। আমি নিশ্চুপ দাঁড়িয়ে দেখছি, কিন্তু এসবের কিছুই আমার মন ছুঁতে পারছে না। নিজেকে কেমন অসহায় লাগছে। এমন সময় জারিফ হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসলো। আমি শব্দ পেয়ে তার দিকে ফিরে তাকালাম। তাকাতেই দেখলাম সে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝতে না পেরে তার দিকে ভ্রুকুচকে তাকালাম। সে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, এত সকালে একা একা ছাদে কি করছো? কাউকে কিছু না বলে এখানে এসেছো কেন? কিছু না বলেই মাথাটা নিচু করে নিলাম। সে আমার আরেকটু কাছে এসে দাঁড়িয়ে গেল। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আমি তার পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। সে আমার হাত ধরে আমাকে তার সামনে এনে দাঁড় করালো। খুব শক্ত করে হাত ধরার কারণে আমি খুব ব্যথা পাচ্ছিলাম, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বিরক্ত হয়ে তার দিকে তাকালাম, কিন্তু তার চোখে তাকিয়েই থমকে গেলাম। রাগ নেই, আছে কষ্ট আর একরাশ অভিমান। তুমি কি নিজেকে মৃত ভাবছো? তোমার আচরণ তাই বলছে। প্রতিটা মানুষের জীবনে কষ্ট থাকে, কেউ প্রকাশ করতে পারে না, আর কেউ করে। কিন্তু সবকিছুর পরেও বাকি মানুষদের কথা ভাবতে হয়। এটা একজন জীবিত মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। তার আশেপাশের মানুষের উপরে কোন আচরণের কি প্রভাব পড়বে তা ভাবতে হয়। কিন্তু তুমি তো এসবের বাইরে। তোমার মাঝে কোনো অনুভূতি নেই, থাকলেও সেটা প্রকাশ করার ভাষা তুমি জানো না। তুমি কারো কথা ভাবো না, কারো কষ্ট তোমাকে ছুঁতে পারে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এতদিনেও আমি তোমার মনে এতটুকু জায়গা করে নিতে পারিনি যাতে আমার কষ্ট তুমি অনুভব করতে পারো। আমি ব্যর্থ। কথা শেষ করেই জারিফ আমাকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। কথাগুলো সে খুব স্বাভাবিকভাবে বললেও আমার মনে দাগ কেটে গেল। আমি তার কষ্টটা উপলব্ধি করতে পারছি। দু চোখ বেয়ে পানি আপন মনে গড়িয়ে পড়ছে। আমি নিচে বসে পড়লাম। সত্যিই তো, আমি জারিফের কথা ভাবিনি। ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখলে কত কষ্ট হয় তা যেন জারিফের শেষের কথাটা ভালো করে বুঝিয়ে দিল। কিভাবে সহ্য করেছে জারিফ, আমি তো পারছি না। আমি আর কিছু ভাবতে পারলাম না, চিৎকার করে কাঁদতে লাগলাম। জারিফ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি তার সামনে দাঁড়িয়ে আছি। সে একবারও আমার দিকে তাকালো না, রেডি হয়ে নিচে চলে গেল। আমিও তার পিছু পিছু নিচে গেলাম, কিন্তু সে নিচে গিয়ে বলল, আম্মু, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি অফিসে যাচ্ছি। খেয়ে যা বাবা। না আম্মু, দেরি হয়ে যাবে। বলে বেরিয়ে গেল। আমি তার পেছনে দাঁড়িয়ে থাকলাম।
একবার আমার দিকে তাকালো না। মা আমার দিকে তাকিয়ে দেখলো। আমি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার মাথায় হাত বুলিয়ে দিতেই আমার চোখের পানি বাদ মানল না। কান্নায় ভেঙে পড়লাম। মা আমাকে সামলিয়ে নিয়ে বললেন, জারিফের সাথে ঝগড়া হয়েছে বুঝি? আমি মাথা নেড়ে না বললাম। তাহলে? অভিমান করেছে বলতেই মা হেসে ফেললেন। আমিও হাসলাম। আমার হাসি দেখে উনি বললেন, এভাবে সব সময় হাসবে, মন খারাপ করে থাকলে দেখতে ভালো লাগে না। আমি মাথা নেড়ে ওনার কথায় সম্মতি দিলাম। উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, তাহলে এখন বরের অভিমান ভাঙার মিশন শুরু করো। আমি ওনার কথা বুঝতে পেরে একটু হেসে রান্নাঘরে চলে গেলাম। জারিফের পছন্দের খাবার রান্না করে আমি অফিসে নিয়ে যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করলাম। মা এসে একবার দেখে গেল। সবকিছু জারিফের পছন্দ মতো আমাকে বলে দিয়ে গেল। আমি খুশি মনে রান্না করছি আর ভাবছি, জারিফ কি এগুলো খাবে? একটু ভেবে নিজে নিজেই বলে উঠলাম, খাবে না মানে খেতেই হবে। আমিও দেখি কিভাবে না খেয়ে থাকে। আমার অনুভূতি আছে আর সেটা প্রকাশও করতে পারি। আমি চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। দরজায় নক করতে বললাম কামিং বলে চোখ তুলে তাকাতেই আমার চোখ থমকে গেল। ফারিয়া নীল রঙের একটা সুতি শাড়ি পরেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, চুলগুলো সাইডে সিথি করে ছেড়ে দেয়া, কপালে নীল টিপ। কি অদ্ভুত লাগছে। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। এর মাঝে কখন সে এসে সোফায় বসে পড়েছে আমি খেয়াল করিনি। আমার ঘোর কাটলো তার কথা শুনে। ওখানে বসে আমাকে দেখলে কি পেট ভরবে, না এখানে এসে খেতে হবে? আমি তার কথা শুনে টেবিলে তাকালাম। খাবার এনেছে আমার জন্য, সেগুলো সব সাজিয়ে রাখছে। আমি কোনো কথা বলছি না, শুধু তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি সে কি করতে চাচ্ছে। আবার আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, কথা বলছি শুনতে পাচ্ছ না? তার কথা শুনে আমি এবার একটা হাত টেবিলে রেখে তার দিকে ভালো করে তাকাই। এই প্রথম সে আমাকে তুমি বলেছে। আমাকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু না, অনেক হয়েছে। আমি বারবার তার আচরণে সব ভুলে তার দিকে ছুটে যাই, কিন্তু সে বারবার আমাকে কোনো না কোনো কারণে অবহেলা করে। আমার কষ্ট সে বুঝতে চায় না, কিন্তু এবার আমার কষ্ট তাকে বুঝতেই হবে। আমার চুপ করে থাকা দেখে সে আমার কাছে এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আমি কিছু না বলে তার সাথে গিয়ে বসলাম। সে খাবার হাতে তুলে আমার মুখের সামনে ধরলো। আমি আবারও অবাক হয়ে গেলাম। মনে মনে একটু হেসে নিজেকে প্রস্তুত করে নিলাম, সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে। ফারিয়া আরো এমন অনেক কাজ করবে যাতে আমি বারবার অবাক হব। তাই এই মুহূর্তে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিলাম। কোনো কথা না বলে মুখ খুলে খাবার মুখে নিলাম। সে পরম যত্নে আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে সে একটু রেগে বলল, আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করলে না?